পাশের রুম গুলো তো বুঝছো, এগুলো হচ্ছে যে আমরা যেগুলো দেখাইছিলাম, যে বিভিন্ন মেইনটেনেন্স এর রুম, ওয়ার্কারদের রুম, তারপরে হচ্ছে এসি প্ল্যান্টের রুম, এই যে সার্ভিস রুম, প্রোডাকশন অফিসারদের জন্য রুম। যেমন যে এখানে ওয়াশরুম দেওয়া আছে, তার মানে এখানে অফিসাররা হয়তো বসবে। তো এখানে সিঁড়ি, তার মানে 2 তলা যাওয়ার রাস্তা। এই যে হচ্ছে এসি প্ল্যান্টের এই সাইড গুলো, প্রভিশন গুলো থাকে। আর এই যে এই পুরো বড় যেগুলো হচ্ছে রিং ফ্রেম, কোন কোম্পানির এটাও দেওয়া আছে। হচ্ছে সুন্দর হতো এই বড় ডিজাইনটা যদি আমরা 36x48 প্রিন্ট করে নিয়ে আসতে পারতাম। এই যে দেখো, এই জায়গাগুলো তুমি বুঝতে পারবা যে কিসে কি দেওয়া আছে। কালার দিয়েও বোঝানো হয়। মেশিন, নিউ মেশিন, মেশিন এক্সটার্নাল, মেশিন ফিউচার, যেটা আসতে পারে, আবার মেশিন এক্সিস্টিং। তার মানে যা বলছিলাম যে আগের থেকেই তোমার ফিউচারে কি মেশিন আসতে পারে, ওই জায়গাগুলোও রাইখা দেওয়া লাগে। হুম। তারপরে সাপ্লাই ইউনিট, তারপরে ডিজাইনে কোন জায়গায় কি বলা হয়েছে। ইলেকট্রিক কানেকশন ডাউনওয়ার্ডস, ইলেকট্রিক অ্যান্ড নিউমেটিক কানেকশন ডাউনওয়ার্ডস, মানে মাটির নিচ থেকে এগুলা আসতেছে। আবার এই সিম্বল গুলা কি বোঝায়, যে মেশিন ওপেনিং ফর কানেকশন টু ডিসপোজাল সিস্টেমস আউটওয়ার্ডস। তার মানে হচ্ছে যে উপরে পাইপের মাধ্যমে আমরা ওয়েস্টেজ গুলা যদি কালেক্ট করি, তখন এই কানেকশন গুলার লাইন দেওয়া হয়। আমাকে রিজু যুক্ত হয়েছে আমাদের সাথে। আচ্ছা, যাক। দেখতে পাচ্ছ ডিজাইনে কিভাবে রিমোট করে, যে হামিম স্পিনিং এর কনফার্মেশন লেআউট গাজীপুরে ওরা করতেছে। এই যে প্ল্যানিং এর লেআউটটা, এগুলো হচ্ছে এদের পার্সোনাল সফটওয়্যার থাকে, ওই সফটওয়্যারে দিলে ওরা অটোমেটিক বসে আসে। কিন্তু এটা কিন্তু তোমার হচ্ছে রিয়েল লাইফ মেশিনারি লেআউট, এটা কনফার্মেশন লেআউট যেটা বলছে। যাক, আমাদের মধ্যে 10 জন আছে, রায়হানও যুক্ত হয়েছে, ফারিয়া আছে, রাকিব আছে, রিহাবও আছে। হাবিবা ইসলাম কে? স্যার এটা ফুয়াদের বোনের আইডি স্যার। তোমার? স্যার আচ্ছা আচ্ছা। ফুয়াদের স্যার। ও, ফুয়াদ আসছো? ওই তোমার গলা তো শুনি না। হ্যাঁ, এই শুন, অনেক দূর থেকে শোনা যাচ্ছে ফুয়াদ। হাই হাই, ল্যাপটপে কি হলো আবার? এখন তো রেকর্ড করতে হতো আমাদের মিটিং। কেমনে? ও আচ্ছা। ও, অলরেডি তুমি শুরু করছো রেকর্ডিং? আচ্ছা। তাহলে তুমি বললো না, আমি তো আরো তোমার জন্য ওয়েট করতে, তুমি যুক্ত হয়েছো যে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা আজকের মেইন যে ইয়াটা বেসিকটা, এটাতে চলে যাই। এটা আসলে অ্যাসাইনমেন্ট। আমাদের আজকে বলছি যে স্পেশাল একজন ফ্যাকাল্টি আসবে। তো দেখি ফুয়াদ গেস করো যে আমাদের আজকে স্পেশাল ফ্যাকাল্টিটা কে। আমাদের স্পেশাল ফ্যাকাল্টি আজকে কেউই না, আমাদের সবার তোমাদেরই বন্ধুরা, অর্থাৎ অভিষেক দাস। এরপর থেকেও এরকম হবে, তোমাদেরকে বিভিন্ন জন্য বিভিন্ন অ্যাসাইনমেন্ট দিছি, এর মধ্যে থেকে দেখা যাবে। তো এটা দেওয়ার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে তোমাদের মধ্যে থেকেই যাতে নলেজটা ডেভেলপ হয় টিম আকারে, এবং এই রিলেটেড ও এক্সপার্ট হবে। তো আমরা আজকে অভিষেকের মাধ্যমে শুরু করি। অভিষেক আসলে আমাদের কিসের এক্সপার্ট হয়েছে, এটা একটা দেখার বিষয়। অভিষেক আসলে এক্সপার্ট হয়েছে আমাদের লুব্রিকেশনে অ্যান্ড গ্রিজ। অর্থাৎ এই গ্রিজ এন্ড লুব্রিকেশন, এগুলোর কিছু প্রপার্টিজ আছে। এই সকল বিষয়ে কিন্তু আসলেই অভিষেক প্রায় গত 1-2 মাস ধরে স্টাডি করতেছে, অলমোস্ট শুরুতেই দেওয়া হয়েছে। এবং অভিষেক প্রায় আমার সাথে বসে বসে ও নিজে ফাইলগুলো আপডেট করে, দেন দেখায়, দেন আমার সাথে শেয়ার করছে। সো বুঝতেই পারতেছো যে এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এই একটা মানে তোমার 10 থেকে 12টা প্রপার্টিজ, আরো বেশি প্রপার্টিজ থাকে। এবং সেই প্রপার্টিজ এর ভিত্তিতে কোথায় কোন গ্রিজটা ইউজ হবে, কোনটা কোথায় কোন লুব্রিকেশনটা ইউজ হবে, ওইটাও আমাদেরকে চেক করা লাগে। তো ফুয়াদ, আমাদের ক্লাস তো আপলোড হবে, কিন্তু আজকে ক্লাস কিন্তু ইম্পর্টেন্ট। আজকে ক্লাসে যারা থাকবে ওদের কিন্তু অ্যাটেন্ডেন্স 2টা 3টা করে দিয়ে দিব নাম্বার। ফুয়াদ, বুঝতে পারছো? আচ্ছা। তুমি তো রেকর্ড করে এই ক্লাস কিন্তু মিস করে যাবে না। ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ, তোমার গলার ভয়েস কিন্তু শুনতে পাওয়া যায় না। অন্যরা কি ফুয়াদের ভয়েস শুনতে পাও? এই এখন শোনা যায়। স্যার, স্যার খুবই আস্তে শোনা যাচ্ছে। ওর মনে হয় স্যার হ্যাঁ ওর সাউন্ড সিস্টেমটার সমস্যা। হ্যাঁ, ফুয়াদ তো মনে হয় মাঠে, এই জন্যই অবস্থা, ব্যাডমিন্টন মাঠে। তাই? তুমি না, তুমি যদি, না ঠিক আছে, এখন শোনা যাচ্ছে, একটু আগে একদমই শোনা যায়নি। রেকর্ড হইলে আর সমস্যা নেই। আচ্ছা, সুন্দর মতো হইব তো, নাকি আবার পোর্ট্রেট মোডে হয়ে যাব? ও, তাহলে তো সুন্দর। আচ্ছা আচ্ছা আচ্ছা। না ঠিক আছে, ভালো।
ঠিক আছে অভিষেক, তাহলে তুমি স্টার্ট করতে পারো, আমরা যেহেতু বেসিকটা হয়ে গেছে। অর্থাৎ বিভিন্ন লুব্রিকেন্ট অ্যান্ড গ্রিজ, লুব্রিকেন্টের ভিতরে থাকেই হচ্ছে অয়েল অ্যান্ড গ্রিজ, এইগুলা কি কি এই বিষয়গুলো সম্বন্ধে আমরা দেখবো, এবং কি কি প্রপার্টিজ আছে অভিষেক আলোচনা করবে, মাঝে মাঝে আমিও ব্যাখ্যা করবো, না সমস্যা নেই। ঠিক আছে অভিষেক, তুমি শুরু করো তোমার ফাইলটা আচ্ছা, দিয়ে। ঠিক আছে তাহলে স্যার আমি স্ক্রিনটা শেয়ার দিছি। হ্যাঁ হ্যাঁ প্লিজ, ও দাও তোমাকে কো হোস্ট বানাই দিই প্লিজ। না স্যার পোস্ট লাগবে না স্যার, আমি এমনি পাবো স্যার। ঠিক আছে। স্যার দেখা যাচ্ছে স্যার স্ক্রিনটা? হ্যালো? হ্যাঁ, স্ক্রিন দেখা যায়। অভিষেক দেখা যায়, দেখা যায়, দেখা যায়। আচ্ছা ঠিক আছে। তো প্রথমে স্যার আমাকে আসলে এই পিডিএফটা দিয়েছিল, এটা হচ্ছে এনওয়াই লুব্রিকেন্টের একটা পিডিএফ, এটা একটা 2 পেজের পিডিএফ। এনওয়াই এটা একটা আমেরিকান কোম্পানি যারা সাধারণত সিনথেটিক লুব্রিকেন্ট তৈরি করে। হ্যাঁ, তো এখানের মধ্যে এই 2 পেজের পিডিএফ এর মধ্যে যা যা আছে, এখানে প্রত্যেকটা জিনিস কি কি মিন করে এগুলো আমি একটার পর একটা মানে বের করার চেষ্টা করছি এবং একটা রিপোর্ট আকারে লিখছি। তো ওই জিনিসটা আজকে আমি মোটামুটি প্রেজেন্ট করবো। তো এখানে যে প্রথম পেজটা আছে, প্রথম পেজটার মধ্যে অত ইম্পর্টেন্ট কিছু নাই। এরা এই লুব্রিকেন্ট গুলো কোন জায়গায় ইউজ হয় ওগুলাই লিখছে, তো জিনিসগুলো আমি আরো শর্ট করে লিখছি এখানে এই ইয়েতে। প্রথমে যে একটা ছবি ছিল স্পিনিং ফ্রেমের, স্পিনিং ফ্রেমের ছবি ছিল, ওখান থেকে মোটামুটি বোঝা যায় যে এরা ইয়ার্নের মেশিনারি মধ্যেই হয়তো, ইয়ার্নের মেশিনারির উপরে হয়তো স্পেশালাইজড। তো এই প্রসেসগুলোর মধ্যে, এই প্রসেসগুলোর কথা ওরা ওই প্রথম পেজটার মধ্যে লিখেছে যে এনওয়াই লাইন অফ লুব্রিকেন্টস ফর টেক্সটাইল ইন্ডাস্ট্রি ক্যান বি ইউজ, ওপেনিং, কার্ডিং, ড্রয়িং, তারপরে স্পিনিং এর মধ্যে আছে ন্যাচারাল, সিনথেটিক, মেল্ট স্পিনিং, এগুলো। তো এগুলো পড়লে বোঝা যাবে, এগুলোর মধ্যে আর অত কথা বলার তেমন কিছু নাই। মেন জিনিসটা হচ্ছে এই সেকেন্ড পেজটা। আচ্ছা, সেকেন্ড পেজটার মধ্যে যদি আমরা মানে প্রথমে একটু করে দেখি, তো আমরা দেখবো যে এখানে অ্যাকচুয়ালি দুইটা জিনিস আছে, মানে সরি দুইটা ভাগ করা আছে জিনিসটা, দুইটা ভাগ করা আছে। তো এই যে দুইটা ভাগ অ্যাকচুয়ালি কেন করছে? হুম, তো প্রথমে আমরা আসি যে লুব্রিকেন্ট জিনিসটা কি। লুব্রিকেন্ট জিনিসটা হচ্ছে কি, মানে হচ্ছে ফ্রিকশন কমানো। লুব্রিকেন্ট একটা ধর্মের নাম, অর্থাৎ যে ধর্ম, মানে যে ধর্ম কারণে কোনো জিনিস, যে লুব্রিকেটিং এজেন্ট, সে ফ্রিকশন কমাবে যাতে ওয়্যার এন্ড টিয়ার কম হবে এবং টেম্পারেচারও কম হবে, মানে টেম্পারেচার হিট জেনারেট কম হবে। ঠিক আছে? তো লুব্রিকেন্ট এজেন্ট বিভিন্ন ধরনের হতে পারে, যেমন আমরা মানে যে জিনিসটাই ফ্রিকশন কমায় ওটাই ধরতে গেলে লুব্রিকেন্ট এজেন্ট। যেমন আমরা ধরেন ডেনিমের উপরও আমরা কিন্তু সফেনার ইউজ করি, সফেনার ইউজ করলেও কিন্তু সফেনার কিন্তু ফ্রিকশন কমায়, মানে একটা পিচ্ছিল মতো একটা হ্যান্ড ফিল দেয়। তো সেও কিন্তু একটা লুব্রিকেন্ট এজেন্ট, বাট সে কিন্তু আবার অয়েল অ্যান্ড গ্রিস না। হুম, তো অয়েল অ্যান্ড গ্রিস কি? অয়েল অ্যান্ড গ্রিস হচ্ছে যে এক ধরনের লুব্রিকেশন এজেন্ট যেটা আমরা মেশিনারির ক্ষেত্রে ইউজ করি। তো মেইন কথাটা যেটা, সেটা হচ্ছে কি, মানে লুব্রিকেশন জিনিসটা হচ্ছে একটা ধর্মের নাম, অর্থাৎ প্রপার্টির নাম। আর লুব্রিকেটিং এজেন্ট হচ্ছে যারা এই প্রপার্টিটা, মানে এই প্রপার্টিটা যারা ডেভেলপ করে বলা যায় আর কি, যারা মানে ফ্রিকশন কমায়, ওয়ার এন্ড টিয়ার কমায় এবং টেম্পারেচার মানে হিট জেনারেশনটা কমায়। তো এখানে যে দুই ভাগ করছে, দুই ভাগ করার কারণ হচ্ছে কি, প্রথম ভাগটা হচ্ছে যে অয়েল, সিনথেটিক অয়েল। 2 নম্বরে লিখছে কি স্পেশালিটি গ্রিজ এন্ড ডিসপার্স, অর্থাৎ অয়েল এন্ড গ্রিজ দুইটা আলাদা জিনিস। ঠিক আছে? তো আমরা আসলে প্রথমেই আগে যাই যে অয়েল এন্ড গ্রিজ কি জিনিস, মানে অয়েল এন্ড গ্রিজটা আসলে কোথেকে আসলো, বা একদম প্রথমে আগে এটাতেই যাই। অয়েল এন্ড গ্রিজ এই যে এই অ্যাসাইনমেন্টটা করছি আমি ধরতে গেলে ইন্টারনেট থেকে করে, মানে বিভিন্ন লেখা প্যারাফ্রেজ করে, এখানে তেমন আমি নিজে থেকে খুব কম কথাই লিখছি, একদমই কম লিখছি। তো লাস্ট আমি রেফারেন্স গুলো দিয়ে দিয়েছি। তো অয়েল এন্ড গ্রিসটা আমরা আগে দেখি যে অয়েল কি গ্রিস কি। অয়েল কি লিখছে, অয়েল ইজ এ নন পোলার সাবস্টেন্স দ্যাট ইজ এ ভিসকাস লিকুইড এট এ নর্মাল টেম্পারেচার, অর্থাৎ যেটা একটা ভিসকস লিকুইড নর্মাল টেম্পারেচার। আর গ্রিস কি? গ্রিস ইজ এ সেমি সলিড সাবস্টেন্স দ্যাট ইজ ইউজফুল মেইনলি অ্যাজ লুব্রিকেন্ট অ্যান্ড ইজ ফর্মড অ্যাজ এ ডিসপারশন অফ থিকেনিং এজেন্ট। অর্থাৎ কি, ইন এ লিকুইড লুব্রিকেন্ট, অর্থাৎ অয়েল হচ্ছে কি অয়েলের সংজ্ঞা নর্মাল অয়েলের সংজ্ঞার মতোই, যে নন পোলার সাবস্টেন্স যেটার কাছে এই যেটার লুব্রিকেশন প্রপার্টি আছে ওটাই হচ্ছে লুব্রিকেটিং অয়েল। আর গ্রিজ হচ্ছে যখন আমি অয়েলের সাথে থিকেনার যোগ করবো, মানে জিনিসটা ওই প্রিন্ট পেস্টের মতো, আমরা যেরকম প্রিন্ট পেস্টের মধ্যে থিকেনার ইউজ করি ভিসকোসিটি বাড়ানোর জন্য, এটাও ঠিক অনেকটা ওইরকম, মানে অয়েলের সাথে থিকেনার যুক্ত হওয়ার কারণে গ্রিজ। অ্যাজ এ ডিসপারশন, ডিসপারশন মোটামুটি, সরি এটা ডিসপারশনটা হচ্ছে কি, ডিসপারশন হচ্ছে যে ওই এই কি জানি একটা মিডিয়ামের মধ্যে আরেকটা সাবস্টেন্স যখন ইমিজিবল, অর্থাৎ মিশে না কিন্তু থাকে,
এটাই হচ্ছে ডিসপারশন, মানে একদম শর্টকাটে। তো অয়েল এন্ড গ্রিসের মধ্যে কিছু পার্থক্য আছে, এইখানে সংজ্ঞার পর আমি পার্থক্যগুলা লিখছি যে অয়েল ইজ এ টিপিক্যালি লিকুইড, অয়েল লিকুইড, গ্রিসটা কিন্তু লিকুইড না, গ্রিস হচ্ছে মানে সেমি সলিড বা সলিড টাইপের অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারে। ভিসকোসিটি, আচ্ছা, লুব্রিকেন্টের জন্য ভিসকোসিটি একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি, কারণ লুব্রিকেশন যেটা কোন জায়গায় ইউজ হচ্ছে, কিভাবে ইউজ হচ্ছে, সেটার মধ্যে অ্যাকচুয়ালি ভিসকোসিটিটা অনেক একটা প্রমিনেন্ট প্রপার্টি। তো এটা মানে বোঝা যাচ্ছে যে অয়েলের জন্য এটা মডারেট টু হাই, ভিসকোসিটি অত বেশি না, গ্রিজের ক্ষেত্রে ভিসকোসিটি অনেক হাই। এরপর ধরুন রোটেশনাল স্পিড, অয়েল সব জায়গায় ইউজ করা যায়, আর গ্রিস কিন্তু বেশি রোটেশনাল স্পিডের জন্য ইউজ করা যায় না, এটা আগেরটা থেকে বোঝা যাচ্ছে যেহেতু ভিসকোসিটি হাই গ্রিসের। আচ্ছা, রোলিং রেজিস্ট্যান্স, রোলিং রেজিস্ট্যান্সটা নিয়ে আমি অত বেশি একটু ডিপে যাই নাই, তবে এটাও এই রোটেশনাল স্পিডের মতোই আশা করি, যে স্মল, এটা অয়েলের জন্য স্মল রেজিস্ট্যান্সটা আর গ্রিজের জন্য বেশি। আচ্ছা, ডিফিউজেবলটাও আমি একটু কম জানি, ডিফিউজেবলটাও অ্যাকচুয়ালি কি বুঝেছি আমি শিওর না, মোর অর লেস। আচ্ছা, এটা আমি একটু স্কিপ করলাম। আচ্ছা, মেইনটেনেন্স পিরিয়ড রিলেটিভলি শর্ট অ্যান্ড রিলেটিভলি লং, এটা হচ্ছে ধরতে গেলে পরেরটা থেকে বুঝা যায় যে সিলিং ডিভাইস। এখন যখন আমরা কোনো মেশিনের মধ্যে অয়েল ইউজ করি, তো অয়েলের যেহেতু ভিসকোসিটি কম, মেশিন রোটেট করলে বা পার্টস রোটেট করলে অয়েল কিন্তু ছিটকিয়ে পড়ে যায়। সেজন্য এটাতে লিকেজও বেশি হতে পারে, এবং এটাকে সিল করে রাখার জন্য যাতে ওয়েস্ট না হয়, সেজন্য আমাদের মানে ইয়েটা কমপ্লেক্স, সিলিং ডিভাইসটা কমপ্লেক্স। তার জন্য কি বলে, এ, মানে যেহেতু এটা অয়েল, মানে ভিসকোসিটি কম, সো আমার মেনটেন্যান্সটা অ্যাকচুয়ালি কি বুঝি যে হয়তো চেঞ্জ করার জিনিসটা যদি বুঝাই, তাহলে মনে হয় অয়েল চেঞ্জ করতে সময় কম লাগে, আর গ্রিস চেঞ্জ করতে সময় হয়তো বেশি লাগে, কারণ গ্রিস তো ভিসকোস, এটা হয়তো লেগে থাকে, সেজন্য মেনটেন্যান্স পিরিয়ডটা এখানে লং, এটা শর্ট। আর সিলিং ডিভাইস গ্রিজের সিম্পল, কারণ গ্রিস ছিটকিয়ে কমই পড়ে, অয়েল ছিটকিয়ে পড়ে যায়, সেজন্য সিল করার জন্য মানে এটা কমপ্লেক্স। আর লিকেজ বুঝা যাচ্ছে গ্রিজের কম। তাহলে এবার আমরা আবার আগের স্লাইডে, আগের পিডিএফটার মধ্যে আসি। তাহলে প্রথম যে জিনিসটা ভাগ করছে যে অয়েল অ্যান্ড গ্রিস, তো অয়েল আর গ্রিস দুইটা আলাদা ফ্যামিলি। অয়েল হচ্ছে নর্মাল অয়েল, যেটা লুব্রিকেশন প্রপার্টি আছে, আর গ্রিস হচ্ছে যখন আমরা তার সাথে থিকেনার ইউজ করি। আচ্ছা, এরপর এরপর আসি ধরুন এইতে, যে আমরা এর মধ্যে আমি কিছু টাস্ক লিখছি লুব্রিকেন্টের অ্যাকচুয়ালি মানে কাজটা কি, এটা নর্মাল কথাবার্তা, যে এর কাজই হচ্ছে মানে হিট জেনারেশন যাতে কম হয়, বা ভিসকোসিটি, প্রপার ভিসকোসিটি দেয় যাতে ওয়্যার এন্ড টিয়ার কম হয়, এসব। ওকে, পরের জিনিসটা হচ্ছে টেম্পারেচার রেঞ্জ। আচ্ছা, এখানে আমরা দেখবো কি যে এই প্রপার্টি গুলোর মধ্যে কিন্তু সবগুলোর মধ্যে একটা টেম্পারেচার রেঞ্জ দিয়েছে। টেম্পারেচার রেঞ্জটা কেন দিয়েছে, এখন এই জিনিসটা হচ্ছে কি, টেম্পারেচার রেঞ্জের কথাটা কেন আসছে দেখো, এই জিনিসটা বলতে গেলে সিম্পল, আমরা ছোটবেলায় পড়ছি কি যে ওই মানে যখন টেম্পারেচার বাড়ে আন্তঃআণবিক এই শক্তি বেড়ে যায়, ফলে ওই দূরত্ব বেড়ে যায়। তো যেহেতু আমরা প্রথমে বলছি যে ভিসকোসিটি এই লুব্রিকেশনের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, তো আমি যতই টেম্পারেচার বাড়াবো এর ভিসকোসিটিটা কমে যাবে। সেজন্য এর একটা টেম্পারেচার রেঞ্জ আছে, আমরা কোন মেশিনে ইউজ করতেছি এটা তার উপর ডিপেন্ড করে, ওই মেশিনে কতটুকু টেম্পারেচার উঠবে তার উপর ডিপেন্ড করে আমরা ওই ওই লুব্রিকেশন এজেন্টটা সিলেক্ট করবো। এর চেয়ে মানে বেশি টেম্পারেচার হলে হয়তো ওই ভিসকোসিটি কমে যাবে, তখন আর আমার জিনিসটা কাজে আসবে না। তো টেম্পারেচারের সাথে এই যে আমি লিখছি ওয়াইড টেম্পারেচার রেঞ্জ ইজ, দেয়ার ইজ এ টেম্পারেচার রেঞ্জ ফর লুব্রিকেশন। এটাই কারণ, কারণ টেম্পারেচার বাড়লে ভিসকোসিটিটা কমে যায়। সো আমাদের ওই ফেভারেবল টেম্পারেচারের মধ্যে যেসব লুব্রিকেন্ট আছে মেশিনের জন্য ওগুলাই সিলেক্ট করতে হবে। তো এখানে একটা ভিসকোসিটি ইন্ডেক্স বলে একটা কথা আছে, ভিসকোসিটি ইন্ডেক্সটা হচ্ছে, ভিসকোসিটি ইন্ডেক্স একটা সূত্র আছে, ভিসকোসিটি ইন্ডেক্স কিভাবে বের করে ইয়ে থেকে, সূত্র আমি অত মানে এটি দেখি নাই। এই যে ভিসকোসিটি ইন্ডেক্স, এটা টেম্পারেচার মানে হাই লো টেম্পারেচার থেকে এই ভিসকোসিটি ইন্ডেক্সের সূত্রটা বের করা যায়। তো সেটা হিসাব করে একটা গ্রাফ আছে, গ্রাফটা আমি দিছি অল্প এর মধ্যে। তো সাধারণত টেম্পারেচার 100 ডিগ্রি আর 40 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা ডিগ্রি সেন্টিগ্রেডটা খুব বেশি ইউজ করা হয়। তো এই ভিসকোসিটি ইন্ডেক্স দিয়ে আমি আননোন অয়েল বা গ্রিজের, সরি অয়েল, অনলি অয়েল, অয়েলের ভিসকোসিটিটা বের করতে পারবো। এখানে আমরা যদি মেইন পিডিএফটা দেখি, এখানে দেখা যাচ্ছে ভিসকোসিটি এট 40 ডিগ্রি সেলসিয়াস, ভিসকোসিটি এট 100 ডিগ্রি সেলসিয়াস। তো এই দুইটা ভিসকোসিটি মানে দেয়া আছে এজ এ প্রপার্টি। এদের 40 ডিগ্রি সেলসিয়াসের জিনিসটা কম, তো বেশি, যখন টেম্পারেচার অনেক বেড়ে গেছে ভিসকোসিটিটা ফল করছে 6.1। আচ্ছা,
এখানে একটা বিষয় আছে সিএসটি, যে ভিসকসিটির একক সিএসটি। তো এটা আমরা সবসময় গত সেমিস্টারে পড়ে আসছি প্রিন্টিং এ, ভিসকসিটির একক পয়েস। এখানে আবার সিএসটিটা কোত্থেকে আসলো? তো সিএসটিটা কোত্থেকে আসলো ওটা একটু আমি দেখাই। আচ্ছা, মেজারমেন্ট অফ ভিসকসিটি। ভিসকসিটির দুই ধরনের মেজারমেন্ট আছে, একটা ডাইনামিক ভিসকসিটি, একটা কাইনেমেটিক ভিসকসিটি। ডাইনামিক ভিসকসিটির সূত্রটা খুবই পরিচিত, এটা আমরা সবসময় পড়ছি, প্রিন্টিং এও পড়ছি, যেটা হচ্ছে এফ বাই এ ডিভাইডেড বাই ডিভি বাই ডিএক্স। ওই নিউটনিয়ান, সম্ভবত নিউটনে দিয়েছে সূত্রটা, নিউটনিয়ান ফ্লুইডের জন্য। আচ্ছা, আর কাইনেমেটিক ভিসকসিটিটা কি? কাইনেমেটিক ভিসকসিটি ইজ ডিফাইন্ড অ্যাজ এ মেজার অফ দ্য রেজিস্টিভ ফ্লো অ্যাজ এ ফ্লুইড আন্ডার গ্র্যাভিটেশনাল ফোর্স। যেহেতু জিনিসটা লুব্রিকেশন মেশিনে থাকবে, মেশিনের মধ্যে সবসময় গ্র্যাভিটেশন ফোর্স আছে, সেহেতু হয়তো মেশিন থেকে লুব্রিকেশনটা পড়ে যাওয়ার একটা মানে ক্রাইটেরিয়া হয়তো আছে, যার কারণে লুব্রিকেশনের জন্য সাধারণত কাইনেমেটিক ভিসকসিটিটাই ইউজ করা হয়। তো এটা সূত্রটা কি? বি সমান ইটা বাই রো। রো হচ্ছে ঘনত্ব, আর ইটা হচ্ছে এই ডাইনামিক ভিসকসিটিটা। আর এটার একক হচ্ছে স্ট্রোক। স্ট্রোকের মানে ছোট একক সিজিএস একক হচ্ছে সেন্টিস্ট্রোক, সরি, সিজিএস এককটাই স্ট্রোক, স্ট্রোকের ছোট এককটা হচ্ছে সেন্টিস্ট্রোক, সিএসটি। তো এজন্য এখানে ভিসকসিটির এককটা হচ্ছে সিএসটি গেল। তার মানে এখানে আমরা টাইপ টাইপে পরে আসছি, টেম্পারেচার, ভিসকসিটি পরে গেল। আরটা হচ্ছে কালার। কালার এখানে যেসব কালার আছে ক্লিয়ার, ইয়েলো, আর একটা আছে ট্যান। কালারটা আমরা একটু দেখি যে ট্যানটা কেমন, ইয়েলোটা কেমন। এই যে অফ হোয়াইট, অফ হোয়াইটটা তো আমরা মোটামুটি সবাই চিনি, এটা আমাদের বাসা বাড়িতে যে রং করে, এটা অফ হোয়াইট। এটা লাইট ইয়েলো, এইটা হচ্ছে ট্যান, মানে ঠিক ইয়েলো না, মানে একটু ফ্যাকাশে ইয়েলো গেল। এটা হচ্ছে কালার। এবার আসি যে টাইপ। টাইপের মধ্যে এখানেও কিছু টাইপ আছে, এখানেও কিছু টাইপ আছে। আচ্ছা, টাইপের যে জিনিসটা, সেখানে এখানে একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি, যে অয়েলের টাইপের মধ্যে শুধু একটাই কথা লেখা আছে, হোয়াইট মিনারেল অয়েল অথবা পিএও। কিন্তু গ্রিজের মধ্যে এখানে একটা পিএও অবলিক সিলিকা, মানে অবলিক দিয়ে একটা জিনিস লেখা আছে। তো এটার মিনিংটা আসলে কি? এটার মিনিংটা হচ্ছে কি, অয়েলের জন্য শুধু অয়েল। আর যখন আমরা গ্রিজের ক্ষেত্রে আসবে, আমরা শুরুতেই বলছি যে গ্রিজ হচ্ছে কি, অয়েলের সাথে যখন আমরা থিকেনার এড করি। তো এখানে পিএও, পিএওটা প্রথম যেটা, প্রথমটা হচ্ছে অয়েল, আর প্রথম দ্বিতীয় যে জিনিসটা আছে সিলিকা বা লিথিয়াম সোপ, দ্বিতীয় জিনিসটা হচ্ছে থিকেনার। এটা আমি লিখছি এখানে ইয়েতে, ওই গেল। এই যে টাইপ, টাইপের মধ্যে আমি লিখছি যে এই যে পিএও বাই লিথিয়াম সোপ, মানে কি পিএও বেস গ্রিজ উইথ লিথিয়াম থিকেনার। প্রথমটা অয়েল, তারপরটা থিকেনার, পলিয়েস্টার অয়েল ইজ এ টাইপ অফ সিনথেটিক অয়েল। এই যে পি, পিএফ, পিই, পিটিই, প্রথমটা হচ্ছে যে এই যে পিই, পিই সিনথেটিক অয়েল, এন্ড পিটিএফই পদার্থটা হচ্ছে থিকেনার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই যে শুরুতে ছিল মিনারেল অয়েল আর এই পিএও, যেটা এই যে মিনারেল অয়েল এন্ড পিএও, এদের কিছু ক্লাস আছে। ক্লাসটা আমি একটু দেখাই, জাস্ট একটা ইয়ে, এই যে। আচ্ছা, ক্লাসটা করছে কি, মিনারেল অয়েলের মধ্যে 5টা ক্লাস আছে। 5টা ক্লাসের মধ্যে প্রথম 3টা ভাগ করছে ভিসকসিটি ইন্ডেক্স দিয়ে, যেটা আমি শুরুতে বললাম যে ভিসকসিটির সাথে যে টেম্পারেচারের সম্পর্ক, ওটা থেকে ভিসকসিটি ইন্ডেক্সটা আসছে, ইন্ডেক্সের কনসেপ্টটা আসছে, যেটা দিয়ে বোঝা যায় যে একটা ইয়ে কতটুকু ভিসকস, ইন্ডেক্স যত বাড়বে ভিসকসিটি তত বাড়বে। আর এই গ্রুপ 3টা ভাগ করছে, 4 নাম্বার গ্রুপটা শুধুই পিএও, পলি আলফা অলিফিনের জন্য। আর 5 নাম্বারটা বলছে মনে হয় অল দ্য আদার্স নট অ্যাবভ, মানে এখানের মধ্যে যা পড়ে না সেগুলোকে গ্রুপ 5-এ রেখেছে। তাহলে মোটামুটি আমরা বুঝলাম যে পিএওটা কি, পলি আলফা অলিফিন, যেটা গ্রুপ 4, আর সিলিকা, লিথিয়াম সোপ, এরা হচ্ছে থিকেনার। তো এটা হচ্ছে মোটামুটি প্রথম এখানে পারফরমেন্স অ্যাপ্লিকেশন আছে, এটা জাস্ট পড়লেই বোঝা যাবে। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? আমি বেশ কিছু হ্যাঁ, অবশ্যই এখানে সব শোনা যাচ্ছে একদম আচ্ছা, পারফেক্ট। ঠিক আছে। এবার আসি আমরা এখানে পরের এটা, টাইপ বুঝলাম, টেম্পারেচার রেঞ্জও বুঝলাম, যেহেতু একটা টেম্পারেচার রেঞ্জ মানে ভিসকসিটির সাথে কানেক্টেড, সেহেতু তার একটা টেম্পারেচার রেঞ্জ আছে, প্রত্যেকটারই আলাদা টেম্পারেচার রেঞ্জ আছে। কালার, কালারটাও দেখলাম একটু করে যে ট্যান কোনটা, অফ হোয়াইট কোনটা। এবার আসি যে আমরা যে এই মানে বিভিন্ন টেস্টের রেজাল্ট, অর্থাৎ শুধু ভিসকসিটি দিয়ে কিন্তু সবকিছু, মানে টেম্পারেচারে কিন্তু সবকিছু না, আরো বিভিন্ন ধরনের প্রপার্টি আছে যেগুলো টেস্ট থেকে আসে। এখানে বেশ কয়েকটা আছে, ড্রপিং পয়েন্ট, তারপরে পেনিট্রেশন ওয়ার্ক,
পেনিট্রেশন, আনওয়ার্ড, আরো নিচে আছে ইভাপোরেশন, অয়েল সেপারেশন। 4টা টেস্ট আছে। এখন আমি 4টা টেস্ট যদি আমি এখন মুখে ডেসক্রাইব করতে যাই, এটা অ্যাকচুয়ালি মানে ঠিক মতো রিয়েলাইজ মানে বোঝা যাবে না। সেজন্য আমি ভিডিওগুলো ডাউনলোড করে রাখছি যাতে নেটের কোনো প্রবলেম না হয়। আমরা প্রথম টেস্ট হচ্ছে ড্রপিং পয়েন্ট। আমরা ড্রপিং পয়েন্ট একটু দেখি। ভিডিওগুলো আসলে অনেক ছোট, ওই জন্য টান দিলে আসলে এই বেশি স্কিপ হয়ে যাবে। না না, থাকো, পুরোটাই থাকো, সমস্যা নেই, স্কিপ করা দরকার নেই। 2.5 মিনিট ভিডিওগুলো আসলে অনেক হ্যাঁ ছোট। থাক, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে প্রথমে দেখছে ড্রপিং পয়েন্টের। আচ্ছা, ড্রপিং পয়েন্টের এটা আমি একটু বলি। ড্রপিং পয়েন্টের মূল জিনিসটা হচ্ছে কি, এটা শুধুমাত্র গ্রিজের জন্য। এখানে যে বিভিন্ন টেস্ট, এগুলো সবগুলোই কিন্তু ওই মানে অয়েলের জন্য, গ্রিজের জন্য না। কিছু আছে অয়েলের জন্য, কিছু আছে শুধু গ্রিজের জন্য, আবার কিছু অয়েল গ্রিজ দুটারই জন্য। প্রথম যে টেস্টটা আমরা দেখতেছি এটা হচ্ছে ড্রপিং পয়েন্ট টেস্ট। এটা হচ্ছে গ্রিজের জন্য। তো গ্রিজের মধ্যে যে দুইটা জিনিস আছে, থিকেনার আর অয়েল। তো ড্রপিং পয়েন্ট মানে হচ্ছে যে টেম্পারেচারে আমার অয়েলটা সেপারেট হয়ে যাবে। থিকেনার ক্যান হোল্ড ডাউন দা অয়েল। আচ্ছা, কেমনে সেপারেট হবে? ওই টেম্পারেচার পর্যন্ত বাড়াবো। কিসে বাড়াবো? এই হিটিং ব্লক। এখানে একটা হিটিং ব্লক আছে, একটা মেথড আছে, সব এএসটিএম, আমেরিকান সোসাইটি ফর টেস্টিং এন্ড ম্যাটেরিয়ালস, এএসটিএম। আচ্ছা, এটার জন্য প্রথমে কি করবে, একটা অ্যামাউন্ট, নির্দিষ্ট অ্যামাউন্ট, ওই যে ছোট একটা পাত্র দেখালো অতটুকু অ্যামাউন্ট আগে নিবে, মানে গ্রিজ নেবে। গ্রিজ নেওয়ার পরে ওই ওই অ্যামাউন্টটা টেস্টের জন্য মানে আমাদের হিটিং ব্লকে নিবে। প্রথমে টেস্ট টিউবে নিবে, এই যে টেস্ট টিউবে নিচ্ছে এটা। এরপরে এখানে একটা টেম্পারেচার থার্মোমিটার দিল টেম্পারেচারটা দেখার জন্য। এরপর এটাকে এই হিটিং ব্লকে দিচ্ছে। একটা হচ্ছে হিটিং ব্লকের টেম্পারেচার, একটা ডিরেক্ট গ্রিজের টেম্পারেচার। এই যে যখন টেম্পারেচার বেড়ে যাবে তখন এইভাবে এই অয়েলটা আলাদা হয়ে যাবে। এটাই হচ্ছে ড্রপিং পয়েন্ট। এই ক্যালকুলেশনটাও দেখাবে, ক্যালকুলেশনটা অত জটিল না, ছোট ক্যালকুলেশন। যে হিটার ব্লক টেম্পারেচার, স্যাম্পল টেম্পারেচার মানে গ্রিজের টেম্পারেচার বিয়োগ করলো, দেন 1/3 যেটা আসবে ওটা স্যাম্পলের সাথে যোগ হবে। এটাই হচ্ছে ওই গ্রিজের জন্য ড্রপিং পয়েন্ট। বাকিটা আর কিছু না, বাকিটা এমনি অ্যাডভার্টাইজমেন্ট, কেটে দিই। আচ্ছা, তাহলে আমরা প্রথম যেটা আসলাম ড্রপিং পয়েন্ট টেস্ট, এটা আমি এখানে লিখেছি। ড্রপিং পয়েন্ট ক্যালকুলেশন করে কেমনে আসছে, যেহেতু আমার এই কি যে মানে মেশিনের টেম্পারেচার একটা ফ্যাক্ট, আমি এমন গ্রিজ ইউজ করলাম যেখানে যা ড্রপিং পয়েন্ট আমার বেশি কম, তাহলে তো অয়েল আলাদা হয়ে যাবে। সেজন্য ড্রপিং পয়েন্ট ইম্পর্টেন্ট। এটা মোটামুটি মেশিনের ওই ক্যাটালগ ড্রফেমের ইয়েতেও ওখানে আছে জিনিসটা। আমরা ড্রফেমের ওইটাতে যাব। পরেরটা হচ্ছে পেনিট্রেশন টেস্ট। পেনিট্রেশন টেস্টে দুইটা আছে, একটা ওয়ার্ড একটা আনওয়ার্ড। দুটাই একই ভিডিওর মধ্যে কভার করছে। পেনিট্রেশন জিনিসটা আসলে বোঝায় যে স্টিফনেস, হয়ে গেল স্টিফনেস, অর্থাৎ গ্রিজটা কতটুকু শক্ত মানে দৃঢ়, ওটা বোঝায়। আমরা দেখি যে পেনিট্রেশন টেস্টটা কিভাবে অ্যাকচুয়ালি করে। এই যে এটা পেনিট্রোমিটার। সবাই দেখো কিন্তু সুন্দর মতো, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষা তো আসবে। আচ্ছা, প্রথমে হচ্ছে টেম্পারেচারটা করতে হয়, মানে একটা টেস্ট করার জন্য টেম্পারেচারটা 25 ডিগ্রিতে, সম্ভবত 25 ডিগ্রিতে রাখতে হয়। এটা পানি দিয়ে ওই টেম্পারেচারে আনতেছে গ্রিজটাকে, ওই জন্য। এই যে ওয়ার্ড আর আনওয়ার্ড দুইটা আছে, দুইটার দেখাবে পরে, দুইটার দুইটা মেথড।
আচ্ছা, প্রথমে নিল, এরপর পানিতে রেখে টেম্পারেচারটা আনতেছে 25°C। এবার ওই পেন্ট্রোমিটারে দেবে। এখানে 1/10 mm করে কাটা আছে, মানে কাটা আছে। উপর থেকে যখন 5 সেকেন্ডের জন্য যখন উপর থেকে এটা এই ছেড়ে দিবে, তখন এ মাপবে যে কতটুকু পর্যন্ত পেনিট্রেট করতে পারছে। এটা হচ্ছে P0, আনওয়ার্ক। আর এটা হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক কিভাবে? 60 বার স্ট্রোক, ডবল স্ট্রোক দেয় এই গ্রিসটার উপর। 60 বার ডবল স্ট্রোক দিয়ে আবার এই টেস্টটা করা হয়। হুম, আচ্ছা আচ্ছা। NLGI গ্রেড, এই গ্রেডটা আরেক জায়গায় আছে, এটা আমরা শেষে দেখবো, ড্রপ এর শিটে এই জিনিসটা আছে, NLGI গ্রেড। আচ্ছা, এগুলো হচ্ছে উদাহরণ গেলাম। তাহলে এই জিনিসটা আমরা দেখি, আমার ইয়েতে কোথায় ছিল, এই যে ভিসকোসিটি এত। আচ্ছা, এই ড্রপিং পয়েন্ট, এই যে ড্রপিং পয়েন্ট ফ্রকগুলোর পেনিট্রেশন আনওয়ার্ক, অর্থাৎ P0 যেটা, আর হচ্ছে পেনিট্রেশন ওয়ার্ক। যেহেতু 60 বার স্ট্রোক করেছে, এরপরে এটা হচ্ছে ওয়ার্ক 60x। আচ্ছা, পারফরমেন্স অ্যাপ্লিকেশন এটা দেখলে বোঝা যাবে। নিচে আছে কি? নিচে আছে হচ্ছে যে ড্রপিং পয়েন্ট পেনিট্রেশন, ইভাপোরেশন। ইভাপোরেশন আর অয়েল সেপারেশন, দুইটা। আচ্ছা, আমরা প্রথম যে টেস্ট দেখলাম ড্রপিং পয়েন্ট, এটা গ্রিজের জন্য। পেনিট্রেশন, এটাও গ্রিজের জন্য। ইভাপোরেশনটা অয়েলের জন্য, আবার গ্রিজের জন্য। এবার আমরা ইভাপোরেশনটা দিই। আচ্ছা, অয়েলের জন্য একটা মেথড, গ্রিজের জন্য একটা মেথড। এটা হচ্ছে ওভেন। এখানে অ্যাকচুয়ালি ইভাপোরেশনের কারণে আমার যতটুকু ম্যাচটা লস হয় ওটাই দেখা হয় আর কি। এই যে প্রথমে আমি এই 25 গ্রাম আমি ইএমএফ এ নিব, মানে অয়েল অথবা গ্রিস। অয়েল হলে 25 ml, আর গ্রিস হলে 25 গ্রাম নিব। এবার ওজনটা নেব। 24 ঘন্টার জন্য 100°C রাখা হবে। ক্যালকুলেশনটা দেখাবে, ক্যালকুলেশনটা কেমনে আসছে। এই যে এটা হচ্ছে যে প্রথমে যেটা ছিল এটা হচ্ছে যে, আর এটা হলো পরে যেটা আসছে। বিয়োগ করলে যা আসে সেটাকে 25 দিয়ে ভাগ। আচ্ছা, এই জিনিসটা হলো কি, যে এটা 25 দিয়ে কেন ভাগ হলো, এটা আমি প্রথমে খেয়াল করি নাই। 25 দিয়ে এই জন্য ভাগ হয়েছে, এখানে যে শুরুতে যে জিনিসটা দেখাইছে, এই যে হয়ে গেল, এই যে এই দুইটা হচ্ছে পেটি ড্রিস বা বিকাশ সহ ওয়েট। আর 25 হচ্ছে যে আমি যতটুকু নিয়েছিলাম, 25 গ্রাম নিয়েছিলাম, সেজন্য 25 দিয়ে ভাগ হয়েছে। বিকারের ওয়েটটা ওখানে বাদ। এটা হচ্ছে ম্যাথ লস, পার্সেন্টেজ আকারে। শেষ, গেল। ইভাপোরেশন টেস্ট গেল। আরেকটা টেস্ট আছে, এটা হচ্ছে অয়েল সেপারেশন। অয়েল সেপারেশনটা আমরা একটু দেখি। অয়েল সেপারেশন টেস্ট, অয়েল সেপারেশনটাও আবার শুধু গ্রিজের জন্য, অয়েলের জন্য না।
না, আজকের ক্লাসটা যারা মিস করবে এরা একটা ভালো জিনিস মিস করলো আর কি। আর যারা আসো তারা হচ্ছে লাকি। স্যার ইউটিউবে আছে স্যার। ইউটিউবে আছে, কিন্তু এত সুন্দর তোমার মতো তো কেউ বলে না, এবং আমরাও পারবো না এত সুন্দর করে বলতে। মানে হচ্ছে যে ইউটিউবে তো সবই আছে, কিন্তু এই যে সময়টা যেটা একসাথে মিলা সবাই মিলে একটা জিনিস শিখা, এটা যেটা আলাদা আনন্দ, এবং তুমি যে হার্ড ওয়ার্কটা করছো এটা কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু আমিও জানতাম না যে NYE এর যে এত সুন্দর লুব্রিকেন্টের টেস্টিং এর ভিডিও গুলো দিছে। স্যার এই ভিডিওটার তোমাকে মধ্যে একটু ধন্যবাদ আর কি। অ্যাডভার্টাইজ বেশি দেখাইছে। হ্যাঁ, দেখা দেখা কোনো সমস্যা নেই। এই অ্যাডভার্টাইজের জন্য আমরা পিছিয়ে গেছি, বুঝতে পারছো? আচ্ছা এই যে ল্যাব এখানে, দেখাতে, হ্যাঁ বলো বলো। জি স্যার। স্যার এখানে জিনিসটা করছে কি, প্রথমে এই মানে গ্রিসটা ওই নির্দিষ্ট অ্যামাউন্ট এটার মধ্যে নিয়েছে, নেওয়ার পরে ওয়েট নিল ওই একটা মানে পারফোরেটেড ইয়ের মতো নির্দিষ্ট অ্যামাউন্ট নিল। এরপরে ওই ওটার মতো হিট দেয়া, এটার জন্য হিট বেশি, 100 থেকে 204, 24 ঘন্টা। এরপরে ওই যে যে অয়েলটা আলাদা হয়েছে ওই অয়েলটা মেজারটা নেওয়া হয়, যে কতটুকু অয়েল আলাদা হয়েছে, ডিভাইড বাই 10, কারণ শুরুতে টেস্ট করা হয়েছে 10 দিয়ে, মাঝখানের ওই বিকারের ওয়েট বাদ, 1.10% অয়েল সেপারেশন। আচ্ছা, বা এগুলো এমনি অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো আছে। তাহলে এই এটার মধ্যে মোটামুটি মানে এই যে 2 পেজের জিনিসটা ছিল এটার মধ্যে মোটামুটি আমরা সব জিনিসই দেখলাম। প্রথম দেখলাম কি, যে অয়েল আর গ্রিস এই দুইটার মধ্যে পার্থক্য কি ছিল, যে কেন এই দুইটা মানে আলাদা ভাগ করে দিছে, কারণ একটা অয়েল একটা গ্রিস, দুইটা আলাদা ফ্যামিলি। টাইপ, টাইপটাও একটু দেখলাম, যে ওই যে অয়েলের মধ্যে 5 ধরনের ক্লাস আছে। তারপরে এখানে যখন গ্রিজের ব্যাপারটা আসে, গ্রিজের থিকেনারের জিনিসটাও আছে। টেম্পারেচার রেঞ্জ, অবশ্যই টেম্পারেচার রেঞ্জ আছে, কারণ বেশি টেম্পারেচার আর ভিসকোসিটিটা ঠিক থাকবে না। কালারটাও একটু করে দেখলাম, ভিসকোসিটি, পারফরমেন্স অ্যাপ্লিকেশন, আর এখানে ড্রপিং পয়েন্ট, পেনিট্রেশন আনওয়ার্ড, পেনিট্রেশন ওয়ার্ড, এই দুইটা। আর নিচের গুলোও দেখলাম। এরপরে এই জিনিস সরি, এই জিনিসটা আমি মূলত এতটুকু পর্যন্ত লিখছি। এরপরে জিনিসটা পরে একটা স্যার আমাকে একটা ইয়ে দিয়েছিল, প্রপার্টি পার্থক্য করতে দিয়েছিল। এখানেও আমাদের ওই মেইন জিনিস কিন্তু চলে আসছে, মানে আমরা তখন যা যা বলছি, অয়েল টাইপ, থিকেনার, কালার, ড্রপিং পয়েন্ট টেস্ট, এই জিনিসগুলা আমাদের মোটামুটি আমরা এখন জানি। আচ্ছা, গেল। এরপরে আমরা এবার একটু ইয়েতে যাই, বলো। আমরা একটু ড্রফেমের শিটে যাই, আমাদের ড্রফেমের যে ম্যানুয়ালটা ওটাতে যাই। আচ্ছা, এই যে আমাদের ড্রফেমের ওখানে ম্যানুয়াল, আমি সবগুলো ছবি তুলে রাখিনি, সবগুলো লাগবে না। ড্রফেমের যে ম্যানুয়ালটা এখানের মধ্যে ইয়েতে নাম্বার অফ নাম্বার ইন চার্ট, এই চার্টের মধ্যে কোন জায়গায় কি আছে ওটা দেয়া আছে, মানে অর্থাৎ ওই মেশিনের যে পয়েন্ট, লুব্রিকেশন পয়েন্ট, লুব্রিকেন্ট রিমার্কস। তো আমরা যদি দেখি এখানে কোনগুলোর মধ্যে গ্রিস ডি, কোনটাতে এলটি, কোনটাতে অয়েল। এলটি মানে হচ্ছে লাইফ টাইম, এটার মধ্যে ওরা বলছে কি যে দেয়া লাগবে না, মানে লাইফ টাইম অনুসারে দেয়া লাগবে না কোনো গ্রিস বা অয়েল, বা এগুলোতে হয় গ্রিস ডি অথবা অয়েল। এর এই যে ফুল চার্টের মধ্যে গ্রিস ডি আর অয়েলই আছে। আমরা দেখি যে গ্রিস ডি আর অয়েলের অবস্থাটা কি। আচ্ছা, প্রথমে দেখি কি অয়েল। এই যে অয়েলের মধ্যে বিভিন্ন ABC আছে। অয়েলের মধ্যে প্রথমে দেখি এখানে প্রপার্টিস ISO BG 68, এখানে 68, 10, 320। আচ্ছা, এই জিনিসটা কি, আইএসওটা কি? আইএসও মানে হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, ভিজি হচ্ছে ভিসকোসিটি গ্রেড। আচ্ছা, এর আগে যেটা আমরা দেখলাম ভিসকোসিটি ইন্ডেক্স, ওটা একটা জিনিস, আর ভিসকোসিটি গ্রেড এটা আরেকটা জিনিস। ভিসকোসিটি গ্রেড এটা শুধুমাত্র অয়েলের জন্য, গ্রিজের জন্য না। অয়েলের জন্য এর মধ্যে ভিসকোসিটি আমি ডিটেলস দেখিনি। এটা হচ্ছে কি, এর ভিসকোসিটি একক CST, অর্থাৎ সেন্ট্রি স্ট্রোকের সাথে আর গ্রেডের সাথে একটা রিলেশন আছে, জাস্ট গ্রাফের মতো। তো যত বেশি ভিসকোসিটি এটা বাড়বে ওইদিকে, মানে ভিসকোসিটিও অত বাড়বে, গ্রেড যত বাড়বে ভিসকোসিটি তত বাড়বে। তো
কি ধরনের ভিসকোসিটি ইউজ করতে হবে এটা ওই ড্রফেমের ম্যানুয়ালের মধ্যে যেমন লেখা আছে 68 10 এত এত। আর আরো লেখা আছে কাইনেমেটিক ভিসকোসিটি সিএসটি। কাইনেমেটিক ভিসকোসিটি আমরা দেখলাম ওই ইয়েতে, যে ডাইনামিক ভিসকোসিটি আর কাইনেমেটিক ভিসকোসিটি। ফ্লাশ পয়েন্ট আর পুয়ার পয়েন্ট, আচ্ছা এই দুইটাতে আছে ভিসকোসিটি ইন্ডেক্স, ওটা হচ্ছে ভিআই, যেটা প্রথমে আমি যেটা কথা বললাম। এবার ফ্লাশ পয়েন্ট, এখানে দুইটা নতুন প্রপার্টি আসছে, একটা হচ্ছে ফ্লাশ পয়েন্ট আর একটা হচ্ছে পুয়ার পয়েন্ট। আচ্ছা ফ্লাশ পয়েন্টটা ভিডিওটা অনেক বেশি লম্বা, সেজন্য আমি এটা ফ্লাশ পয়েন্টের ভিডিওটা রাখি নাই, মানে এই ইয়েতে ডাউনলোড করে নেই। ফ্লাশ পয়েন্টের জিনিসটা হচ্ছে কি, ফ্লাশ মানে হচ্ছে কি, এখানে ফ্লাশ মানে হচ্ছে যে স্পার্ক। ফ্লাশের কোডটা আমি ছবি রাখছি, এই যে। আচ্ছা ফ্লাশ পয়েন্ট, এই যে ফ্লাশ পয়েন্ট জিনিসটা হচ্ছে লোয়েস্ট টেম্পারেচার অফ এ লিকুইড এট হুইচ ইটস ভেপার উইল ফর্ম এ কম্বাস্টেবল মিক্সচার উইথ এয়ার। এই যে ফ্লাশ পয়েন্ট জিনিসটা, এটা শুধুমাত্র অয়েলের জন্য, গ্রিজের জন্য মনে হয় না, গ্রিজের জন্য এই ইয়েতে আমি দেখি নাই ফ্লাশ পয়েন্ট দিতে। অয়েলের জন্য, অর্থাৎ লোয়েস্ট টেম্পারেচারের মধ্যে যেহেতু টেম্পারেচার যদি বাড়ে, সেখানে কিন্তু আমার এই জিনিসটা অয়েলটা আস্তে আস্তে ইভাপোরেট হয়ে যাবে। এই যে চিত্র দেখালো, অয়েলটা আস্তে আস্তে ইভাপোরেট হয়ে যাবে, তখন যদি কোনো জায়গায় স্পার্ক হয় জিনিসটা কিন্তু আগুন ধরে যাবে। টেস্টটা এভাবেই করে যে একটা পাত্রের মধ্যে নিয়ে আস্তে আস্তে টেম্পারেচারটা বাড়ায় এবং স্পার্ক দিতে থাকে। যে টেম্পারেচারে গিয়ে স্পার্ক দিলে জিনিসটা আগুন ধরে যায়, ওটাই হচ্ছে তার ফ্লাশ পয়েন্ট। আচ্ছা এখানেও একটা দুইটা জিনিস আছে, আমরা ছবিটা যদি দেখি, এই যে এখানে একটা কথা আছে সিওসি। সিওসি জিনিসটার মানে হলো যে ক্লিভেল্যান্ড ওপেন কাপ। এই যে ফ্লাশ পয়েন্ট, এটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে ওপেন কাপ আর একটা হচ্ছে ক্লোজ কাপ। এই যে ওপেন কাপ টেস্ট আর একটা হচ্ছে ক্লোজ কাপ টেস্ট। ও ওপেন কাপ আর ক্লোজ কাপ এই দুইটা আলাদা কেন করছে মনে হয়, এটা মানে ইউজের উপর হিসাব করে আলাদা করছে সম্ভবত। কারণ কি, কিছু কিছু মেশিনের মধ্যে অয়েল যেখানে দেয়া হয় ওই জিনিসটা হয়তো ওপেন থাকে, ওখানে এক ধরনের আমার ইয়ে লাগবে, মানে ফ্লাশ পয়েন্ট, ওখানে এক ধরনের রিকোয়ারমেন্ট। আবার যেসব জিনিস বন্ধ, যেমন এই অন্তর্দহন ইঞ্জিন, ইন্টারনাল কম্বাস্টন ইঞ্জিন, ওখানে ওই জিনিসটা কিন্তু পুরোটাই ক্লোজ। ওই জায়গার মধ্যে ওখানে পিস্টনের জন্য যদি কোনো অয়েল দিতে হয়, এই মানে অয়েল মানে লুব্রিকেশন দিতে হয়, আমরা যেটা অ্যাডভার্টাইজ সাধারণত দেখি ক্যাস্ট্রল, যাই হোক, ও ওখানের জন্য ওটা হচ্ছে যে ক্লোজ কাপ টেস্ট। সো আমাদের ড্রফেমের জন্য এটাই সিওসি, অর্থাৎ ওপেন কাপ টেস্টটাই মানে দরকার, এখানে ক্লোজের দরকার নাই। এই এতে তো এটা বেশ লম্বা ভিডিও, জন্য আমি শুধু স্ক্রিনশট ছাড়া আর কিছু রাখি নাই এটার মধ্যে। তো পুয়ার পয়েন্টটা তো মোটামুটি আমি ব্যাখ্যা করার চেষ্টা করলাম যে পুয়ার পয়েন্ট, সরি পুয়ার পয়েন্ট না, ফ্লাশ পয়েন্ট কিরকম, যে যখন আমার টেম্পারেচার বাড়বে ইভাপোরেশন হবে, ইভাপোরেশন যদি স্পার্ক হয়, আগুন যে টেম্পারেচারে, লোয়েস্ট যে টেম্পারেচারে আগুন ধরে যাবে, সেটাই হচ্ছে তার ফ্লাশ পয়েন্ট। দুইভাবে করা যায় সিইউসি, মানে ওপেন কাপ টেস্ট আর ক্লোজ কাপ টেস্ট। তো এখানের জন্য আমরা ওপেন কাপ টেস্টটাই কনসিডার করব। আরেকটা হচ্ছে পুয়ার পয়েন্ট, এটা মোটামুটি অনেক জায়গায় আছে। পুয়ার পয়েন্টটাও অয়েলের জন্য, গ্রিজের জন্য না। পুয়ার পয়েন্টের টেস্টার ভিডিওটা আছে আমার কাছে, লাস্ট ভিডিও, ওটা আমি একটু দিই। পুয়ার পয়েন্ট মানে হচ্ছে কি ফ্লোএবিলিটি, অর্থাৎ মানে হচ্ছে পানির যেরকম ফ্লোএবিলিটি থাকে সেরকম ইয়ারও ফ্লোএবিলিটি হচ্ছে। এটার মধ্যে অনেক কথাবার্তা লিখছে, আমরা এগুলো বাদ দিই। এটা দিয়ে অ্যাকচুয়ালি ওই মানে অয়েলের ফ্লোএবিলিটিটা দেখা হয়। হুম, এই যে অয়েল টেস্ট টিউব আর হচ্ছে বিকার, সরি বিকার না, এই কর্ক, কর্কের মধ্যে টেম্পারেচার থার্মোমিটারটা দিই। তো প্রথমে নিচ্ছে এই এটা অয়েলটা নিচ্ছে, এরপরে ওই থার্মোমিটারটা প্লেস করছে। আচ্ছা পুয়ার পয়েন্টের মেইন জিনিসটা হচ্ছে কি টেম্পারেচার কমিয়ে আনা, কতটুকু টেম্পারেচারে সে আর মানে গড়াতে পারবে না, এটা হচ্ছে মানে তাকে ঢালাই যাবে না। যতই টেম্পারেচার আমরা কমাতে থাকি, আমরা জানি যে অয়েলটা আস্তে আস্তে জমাট বেঁধে যাবে। তো সর্বোচ্চ যে টেম্পারেচারে সে গড়িয়ে পড়ে যাবে, সেটা হচ্ছে তার পুয়ার পয়েন্ট।
তো এখানে যেটা করে এটা হচ্ছে যে ওই ড্রপিং টেস্ট ধরতে গেলে অনেকটা উল্টা। ড্রপিং টেস্টে হিট দিয়ে থিকেনারটা আলাদা করে ফেলে, থিকেনার থেকে অয়েলটা এখানে ঠান্ডা করে দেখা হয় যে কতটুকু সে আর মুভেবল না, সরি মুভেবল না, ফ্লোয়েবল না। এই যে প্রথমে 3 ডিগ্রি সেলসিয়াস বা তার একটু লোয়ার আনলো, আমরা দেখবো যে 3 ডিগ্রি সেলসিয়াস হলে তার কি অবস্থা হয়। এই যে 3-এ যাওয়ার পর নিচে অলরেডি জমাট বাঁধা শুরু হয়েছে, কিন্তু তাও কিন্তু উপরে মানে আছে। তো মানে সে এখনো কিন্তু তাকে ঢালা যাবে। আচ্ছা, যেহেতু ইয়েতে হয় না, 3 ডিগ্রি হয় না, এরপর এটাকে আরো ঠান্ডা করছে, মনে হয় -18 ডিগ্রি সম্ভবত। স্পেসিমেন শোস নো মুভমেন্ট। এই যে যখন -18 ডিগ্রি টেম্পারেচার ঠান্ডা করছে, এটা পুরোটাই মানে জমাট বেঁধে গেছে। এখন এটাকে আর কাট করলেও এটা মানে পড়বে না, মানে এটা আর ফ্লোয়েবল নাই। তো এইটাই হচ্ছে তার মানে পুয়ার পয়েন্ট। এই যে গেল ভিডিও। তো আমরা ওই ছবিটা দেখি। এই যে পুয়ার পয়েন্ট দেওয়া আছে সবগুলোর, -6, 18, 30। এটা হচ্ছে ওই মানে অয়েলের জন্য। এই দুইটা টেস্টই, ফ্লাশ পয়েন্ট আর পুয়ার পয়েন্ট, দুইটা টেস্টই অয়েলের জন্য। এটা ওই ড্রপ এর শিটে মধ্যে আছে, আর নিচে কতগুলো কোম্পানির নাম দেওয়া আছে, এটা জাস্ট বললেই হবে। আর এই চারটা হচ্ছে গ্রিজের জন্য। ওই যে আমরা প্রথমে যে দেখলাম যে অয়েল সি, গ্রিজ ডি, গ্রিজ ডিটা সবচেয়ে বেশি ইউজ হয়েছে। এটা হচ্ছে গ্রিজ ডি। তো গ্রিজ ডি এর মধ্যে এখানে একটা জিনিস আছে, NLGI ক্লাস। তো NLGI ক্লাসটা কি? এটা হচ্ছে কি, দ্য ন্যাশনাল লুব্রিকেটিং গ্রিজ ইনস্টিটিউট, দ্য NLGI কনসিস্টেন্সি নাম্বার এক্সপ্রেসেস এ মেজার অফ দ্য রিলেটিভ হার্ডনেস অফ এ গ্রিজ ফর লুব্রিকেশন। এটা হচ্ছে কি, ওই আমরা যে পেনিট্রেশন টেস্ট করছিলাম শুরুতে, যে মানে ওই যে কতটুক পেনিট্রেট করতেছে, কত ওইটারই একটা ইকুইভ্যালেন্ট জিনিস। এই যে এনএলজিআই টাই ওয়ার্ক পেনিট্রেশনের ইকুইভ্যালেন্ট, মানে এটা স্টিফনেসটাই বুঝে। যদি স্টিফনেস বাড়ে, এনএলজিআই বাড়ে। তো এনএলজিআই ক্লাসটা দেয়া আছে যে কতটুকু ইউজ করা যাবে। এই যে ফুলিং পেনিট্রেশনের এটাও দেয়া আছে, কত অত 1/10 মিটার থেকে। আর ড্রপিং পয়েন্টটা তো দেখলামই, এটাই। তো এই যে এটা ছিল ওই মানে ট্রফেমের ওখানে যে যে যেসব অয়েল গ্রিস থাকে, ওগুলো ওদের প্রপার্টি, এবং ওই প্রপার্টি মিট করে এই কোম্পানিগুলো ইয়ে মানে রেফারেন্স দেয়া আছে। এগুলো ছাড়া মনে হয় আরো কিছু দেয়া ছিল ওইগুলো। এই যে এগুলো ছাড়া ইকুইভ্যালেন্ট লুব্রিকেন্ট ফ্রম আদার মেকার্স, ক্লুবার, এগুলো ইউজ করা যাবে। বিপি, এসও মোবিল, এগুলো দেয়া আছে। তো এটাই ছিল মোটামুটি এখানে স্যারের পিডিএফ। আর এখানে আমাদের ড্রফেমের এর মধ্যে যতগুলো প্রপার্টি ছিল, ড্রপিং পয়েন্ট এবং এনএলজিআই ক্লাস, এগুলো মোটামুটি আমি সবই মানে টাচ করলাম আর কি, এটুকু। তো স্যার আমার এই মোটামুটি শেষ স্যার। আচ্ছা, ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমার ওই পিডিএফটা যেটা যে শেষে আমরা অ্যাড করছিলাম, ওইটা একটু দেখাও যদি। স্যার এই অংশটা স্যার। হ্যাঁ, এই অংশটা। এটা আচ্ছা বোঝানো লাগবে না, এটা তো বললেই হবে আর কি, তুমি যতটুকু দেখছো বললেই হবে। স্যার, এটা আমি মানে মনোযোগ দিতে আমরা দেখতে পাইনি স্যার। এটা হচ্ছে লুব্রিকেন্টের ক্লিনিং অয়েল। এখানে স্যার মনে হয় প্রপার্টিটা অত বেশি আনে নাই, এখানে জাস্ট পয়েন্টটা আর কোম্পানির নামগুলো দিয়েছে যে কোন কোম্পানিগুলো ইউজ করা যাবে এখানে। মানে প্রপার্টি জিনিসটা হয়তো পরে লিখছে একটু, হুম হুম। এটা নামে না কেন। এই শেষে যে চারটা দেখাচ্ছে, অভিষেক কি শুনতে পাচ্ছ আমাদের? ফারিয়া শুনতে পাচ্ছ? কেউ শুনতে পাচ্ছ নাকি আউট হয়ে গেলাম আমরা? রায়হান? ও আচ্ছা আচ্ছা, সুন্দর। জি স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে। এই চারটা হচ্ছে যেটা অভিষেকের ইয়াতে স্ক্রিনে ঝামেলা হয়েছে, ওইটা হচ্ছে আমাদের রোভিং ফ্রেমে, অর্থাৎ রোভিং ফ্রেমের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি।
এখানে একটা জিনিস যেটা অ্যাড হয়েছে দেখতে পারবা যে ক্লিনিং অয়েল বলে একটা জিনিস অ্যাড হয়েছে, বুঝতে পারছো? এটা আমি দেখাচ্ছি। ক্লিনিং অয়েল অর্থাৎ শুধু যে লুব্রিকেটিং শুধুমাত্র মেশিনে দিলাম শুধু যে লুব্রিকেটিং এর জন্যই অয়েল, আবার যে শুধু লুব্রিকেটিং এর জন্য গ্রিজ, তার পাশেও আবার তুমি যে ক্লিন করবা ক্লিনের জন্য কিন্তু আলাদা অয়েল থাকে। কিছু জিনিস আছে দেখবা যে এই যে গাড়ি যখন খুলে দেখবা যে কেরোসিন দিয়ে তোমার হচ্ছে অ্যাড করতেছে, বা হচ্ছে তোমার দেখবা যে অন্য কোনো লিকুইড দিয়ে করে, বা আমাদের বাসা বাড়িতে দেখবা যে গ্লাস যখন আমরা ক্লিন করি তো তখন সেটা কি থাকে, এগুলোও পার্ট, এবং এগুলো কিন্তু ক্লিনিং অয়েল গুলোও পার্ট। এবং এগুলো যখন মেশিন ইরেকশন হয় প্রথম, তখন কিন্তু আমাদের এই জিনিসগুলোকে অ্যাড করা লাগে, বুঝতে পারছো? তখন কিন্তু আমাদেরকে এটা অ্যাড করা লাগে। যাক, এই যে আজকে যতটুকু দেখাইছে এই পুরাটা আমি ইয়ার্নের এখান থেকে প্রশ্ন দিব, কি প্রশ্ন দিব সেগুলো বলবো, পাশাপাশি আমি কিন্তু সেটা ইয়া থেকেও দিব, অর্থাৎ তোমার উইভিং এর যে সেকশনটা আছে সেখানেও 4টা কোয়েশ্চেনের মধ্যে ছোট ছোট কয়েকটা কোয়েশ্চেন দিয়ে দেবে। অনেকখানি বাবা সুন্দর সুন্দর সবগুলা জিনিসই দেখাইছে, কিন্তু মেইন জিনিসগুলা কিন্তু অভিষেক বইলা ফেলছে, ক্লিয়ার? এবং এই তোমাদের বয়সে যে তোমরা এত সুন্দর প্রেজেন্টেশন দিতে পারো এটাই তো অনেক বড় বিষয়, এই জন্যই তো তোমরা পুরস্কার পাও আর কি। কারিয়া থেকে শুরু করে সবাই সবাই পারো, কিন্তু সবাই আমরা কাজ দেই না, এই জন্য করেন। আমি তো শিওর যে কাব্যও যদি করে, কাব্যি ফুয়াদ এরাও ভালো করবে, এদেরকেও দিব কাজ, দেখবো যে তোমরাই ভালো করবে। পড়াশোনাটা ইউনিভার্সিটি ফোরানে আসার পর আসলে একটা জার্নি, বুঝতে পারছো? সেই জার্নিতে তোমরা হচ্ছে, আমি যদি ফাইলটাকে বের করি, সেই জার্নিটা তোমরা করোনা দেখে হচ্ছে ফিল করো না যে কি করা লাগে কি করা লাগে। দেখা যায় যে তোমাদের যা জার্নি সেটা আমরা কইরা বইসা সবসময় বলতে থাকি, কিন্তু সেই জার্নিটা আসলে তোমরা না করে আমাদেরই করা দরকার। হ্যাঁ বলো, বলো, পথ বলো। আচ্ছা করুক, সমস্যা নেই। অভিষেক কথা হচ্ছে অভিষেকের সাথে, থাক সমস্যা নেই, ওই বললো যে স্ক্রিন যতটুকু, ও খালি আমাদের সাথে অ্যাড হোক তাইলেই হবে। অভিষেককে বলো, টেনশন নাই। আর আমি ফাইলটা ইন দ্য মিন টাইম বের করছি, তারা। এবং অভিষেকের সাথে কিন্তু অভিষেক কিন্তু প্রায় আমার সাথে শেয়ার করে করে, স্যার এটা 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 করছে, এটা করছে, এটা করছে, ওই করছে, আমার কিন্তু বই নেই যে যায় আলাদাভাবে ড্র ফ্রেম থেকে ইয়া করো টিয়া করো। ও নিজের দায়িত্বেই এগুলা করছে। এগুলা সবার জন্যই শিখার বিষয় আর কি, এভাবেই করতে হয়, এভাবেই কাজ করা লাগে। এবার না করলে আসলে শিখাটাও ঠিক মতো হয় না। তো যাকে যতটুকু দেখাইছে আজকে, অনেক প্রশ্ন কিন্তু এখান থেকে করবো। আর আমি এখন দেখাচ্ছি ফাইলটা বাকি। আমি খালি ম্যাটেরিয়াল ওরা সাপ্লাই দিছি, ও হচ্ছে যা করছে। যেমন আমাদের সাথে মাহিন আছে, মাহিন, মাহিন আছো আমাদের সাথে? নুসরাত জাহান মাহিন। জি স্যার স্যার। ল্যাপটপটা হ্যাং করছে স্যার, ওই জন্য। আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই। যে ফুয়াদের ল্যাপটপ যখন গেম খেলতে খেলতে হ্যাং করে, ফুয়াদের কথা আর কি কমো কও। ওর গেম নতুন ল্যাপটপ কিনা বাচ্চার মতো গেম খেলতে খেলতে ইয়ে হলো। মানে ওর বয়স মনে হয়, ও রিটায়ার করছে, তো এখন ওর লাইফে গেম খেলা ছাড়া কোনো কাজ নাই, নাকি? তোমার, তুমি এখনো ছোটবেলাতেই আছো, তোমার ছোটবেলার আক্ষেপ তুমি এখনো মিটাইতে পারতেছো না মিয়া। আচ্ছা যাক, তাহলে ল্যাপটপ চার্জে রাখবো না, তুমি তুমি জানো না যে এত ইম্পর্টেন্ট ক্লাস, এখান থেকে তো সব প্রশ্ন আসবে। আর আমি তো দামি জিনিস এভাবে ফ্রি বিলাই দিই না। এই যে 14 জন আসছে, 12 জন আসছে, এরাই আমাকে সম্পদ। আজকাল কালকে আবার দেবো যে 14 জনে তো আসতে পারবো না, কারো আসবো না, তোমরাই সম্পদ। আর বাকি যারা আছে এরা হইলো আউট, অটোমেটিক নিজেরাই আউট হয়ে যায়। হ্যাঁ, পরীক্ষায় আসবো সবাই। হ্যাঁ, আবার তুমি পয়সার কথা চিন্তা করলে কেউ পয়সা দিব না, মানুষের হেল্প করো, তোমার এমনি পয়সা দিয়ে দেবে, বুঝতে পারছো? তুমি যে এর আগে করছিলা। আর তোমার পিড়ে পাইলে সামনাসামনি নিয়ে, এই যে তোমার মারবে না, তখন কি অবস্থা হইব কও? খাদি যদি তোমার পিটায় তখন কেমন অবস্থা হইব কও? তোমার কথা শুনে তো খাদি যদি মন চাইতেছে ফুয়াদে মারতে। আচ্ছা যাক, ওদিকে না চাই। আসো, এই যে অভিষেক আসছো, অভিষেক ব্যাক করছো আমাদের সাথে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, যেটা বলছিলাম যে এখানে আমাদের একটা জিনিস এক্সট্রা অ্যাড হয়েছে, ক্লিনিং অয়েল, যেটা আমরা সাধারণত দেখি। অর্থাৎ তুমি দেখবা যে হুন্ডা বলো গাড়ি বলো, এগুলো খুইলা দেখবা যে কিছু খালি কাপড় দিয়ে মুছে না, কিন্তু এর সাথে কিছু কেরোসিন দেয় বা কিছু দেয়। বা সাইকেলও যদি চেইন পরিষ্কার করে একটা অয়েল দেয়া করে। তো আমাদের আরেকটা জিনিস অ্যাড হয়, সেটা হচ্ছে ক্লিনিং অয়েল। তো মেশিন যখন বসায় তখন হচ্ছে এই জিনিসগুলো খেয়াল রাখা লাগে, যে এখানে দেখো দেওয়াই আছে যে আমার কি বলতেছে যে গ্রিজ টাইপ এ বি সি, যে সি জে কে, যে এবং অয়েল টাইপ হচ্ছে বি ই এফ জি, এন্ড এইচ আর ইনস্টলেশন এন্ড কমিশনিং।
প্লিজ প্রিপেয়ার দেম বিফোর হ্যান্ড। তার এই কথাটা মানে কি, আমরা এখন যে নোটটা দেখতেছি আসলে সেটাই আমরা পরবর্তী ক্লাসগুলোতে আরো বিশদ আকারে দেখবো। সেটা হচ্ছে আমাদের তোমার ইরেকশন এন্ড প্ল্যানিং, এগুলোকে বলা হয় ইনস্টলেশন ম্যানুয়াল, অর্থাৎ মেশিন বসানোর সময় তুমি কিভাবে কি করবা সেই ম্যানুয়ালটা হচ্ছে এইটা। তো এখানে তার মানে মেশিন আসার আগেই আমাকে এইগুলা জোগাড় করে রাখতে হবে। এবং সেই ব্র্যান্ড গুলা কি, এই যে ব্র্যান্ড গুলা যেগুলো হচ্ছে ক্লাসেও বলছিলাম যে কি কি ব্র্যান্ড আমাদের লাগে। তাহলে আমরা দেখি যে রোভিং ফ্রেমের ক্ষেত্রে কি লাগতেছে। দেখো যে লুব্রিকেটিং পয়েন্ট ওরা কি কি দিছে, বিয়ারিংস তোমরা জানো, বল বিয়ারিংস, রোলার বিয়ারিং আর হচ্ছে নিডল বিয়ারিং, এই তিন ধরনের বিয়ারিংসই আছে। প্রিন্সিপাল অফ মেশিন ডিজাইনও তোমরা পড়তেছো। ফ্লায়ার ববিন, অর্থাৎ ফ্লায়ারের যে ববিনটা ঘুরতেছে, এন্ড ড্রাইভিং গিয়ার, ওদেরকে যেটা ঘুরায় একই লুব্রিকেশন আমার দেওয়া লাগতেছে। তোমার যদি EP1 মোবিল কোম্পানির হয়, এসও কোম্পানির হলে বিকন EP1, ক্যালটেক্স এর নাই, ক্যাস্ট্রল এর আছে লং টাইম ক্যাস্ট্রল। আর জাপানিজ প্রোডাক্ট ওরা দিচ্ছে, যেহেতু এই মেশিনটা টয়োটার রিং ফ্রেমের থেকে নেওয়া। আচ্ছা, ওপেন গিয়ারস কিছু আছে যেগুলো তুমি ঢাকনা খুলে দেখতে পারো, গিয়ার যে অর্থাৎ তোমার ড্রাফটিং এর ক্ষেত্রে যে গিয়ার গুলা, লিফটার এন্ড স্লাইডস। অর্থাৎ এই গিয়ার গুলা যে দেখতেছি, এই গিয়ার গুলা কিন্তু কিসের ক্ষেত্রে বলো, এগুলা হচ্ছে তোমার সিমপ্লেক্স মেশিনের ক্ষেত্রে, রোভিং ফ্রেমের ক্ষেত্রে। আর কি কি থাকে, বটম রোলার্স এন্ড নেক বিয়ারিংস, তারপর হচ্ছে ইউনিভার্সাল জয়েন্টস, তারপরে কাপলিংস ফর ফ্লায়ার শ্যাফট এন্ড ববিন শ্যাফট। আমরা জানি যে ববিন আলাদা ঘুরে, ফ্লায়ার আলাদা ঘুরে। আমরা পড়ছিলাম যে ফ্লায়ার লিডিং প্রিন্সিপাল অথবা কি ববিন লিডিং প্রিন্সিপাল। তো সেই অনুযায়ী কাপলিং থাকে, অর্থাৎ দুইটা শ্যাফটকে যখন একসঙ্গে যুক্ত করে, সেখানে শুধু এরকম ঢালাই করে যুক্ত করে দেয় না, এগুলোকে কাপলিং এর মাধ্যমে কাজ করা হয়। পৃথিবীর সব গাড়িতে কাপলিং ইউজ হয়। মেকানিক্যাল মেইনটেনেন্স সব ইঞ্জিনিয়ার হিসেবে, মেশিন ডিজাইন হিসেবে জানতেই হবে কাপলিং কি জিনিস, ইউনিভার্সাল জয়েন্ট কিভাবে কাজ করে। তারপরে আসে ওয়াইন্ডিং মোটরস এন্ড গিয়ার বক্সেস, আর টপ রোলার্স এন্ড বিয়ারিংস। অর্থাৎ টপ রোলারের জন্য কি, যে টেক্স পার্ট, টপ রোলার যাতে ওই যে তোমার ড্রাফটিং এর যে টপ রোলার। তো এই সকল জায়গায় আমরা গ্রিজ দিচ্ছি, মোটামুটি দেখতে পারছো। এই যে তোমার হচ্ছে প্রিপারেশন ফর ইনস্টলেশন। আচ্ছা, এই ইনস্টলেশনের জন্য আমার এগুলো লাগবে, মেটাল প্লেটস, তারপরে হচ্ছে ডিফারেন্সিয়াল গিয়ার বক্স, লিফটিং গিয়ার বক্স, চেইন যদি থাকে। তার জন্য আমরা যে যে মানে তোমার হচ্ছে যে অয়েলের টাইপ যেগুলো, এগুলো হচ্ছে BEFRG। হুম, আচ্ছা গেল। তারপর এখানে কি লাগে, টু ইউজ মোবিল এইচ অর সিনথেসো HT150, ওয়াশ দ্য ইনসাইড অফ দ্য গিয়ার বক্স বিফোর হ্যান্ড। আচ্ছা, 4-1 এর একটা স্টুডেন্টের, খাদিজা বলো দেখি, 4-1 এর একটা স্টুডেন্টের, অ্যাপারেলের একটা স্টুডেন্টের সাথে মেশিন ডিজাইনের একটা স্টুডেন্টের কি পার্থক্য হতো, সে কি ব্র্যান্ডের কথা বলবে, বলতে পারবা? তোমরা কি ব্র্যান্ড নিয়ে আলোচনা করবে, আর অ্যাপারেলের একটা স্টুডেন্ট কি ব্র্যান্ড নিয়ে আলোচনা করবে দেখি। স্যার অ্যাপারেলের একটা স্টুডেন্ট আলোচনা করবে হচ্ছে গার্মেন্টস এর ব্র্যান্ড নিয়ে, আর আমরা স্যার আলোচনা করব হচ্ছে মেশিনারি টুলস, মানে একটা মেশিনের ভিতরের যে পার্টস গুলো সেগুলো নিয়ে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। কিন্তু আবার এখানে একটা বিষয় আছে, তোমরা যেহেতু BSc টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, তার মানে দুইটাই জানতে হবে, কারণ তোমাদের তো অ্যাপারেল পড়াইছি, একবারে বাদ দিয়ে দেই নাই। 4-1 হিসেবে তো আলাদা হয়েছে। আচ্ছা, কি হয়েছে, যেমন ধরো তোমাদের আমি যদি বলি জ্যাক এন্ড জোনস, এই ব্র্যান্ডের নাম শুনছো, জ্যাক এন্ড জোনস? কেউ শুনছো জ্যাক এন্ড জোনস এর নাম শুনছো ব্র্যান্ড? স্যার শুনছি। হ্যাঁ, জ্যাক এন্ড জোনস। এটা আসলে বিশাল একটা গ্রুপের একটা সদস্য, অর্থাৎ বিশাল একটা কোম্পানির একটা সদস্য। তারপর বানানা রিপাবলিকের নাম শুনছো? তারপর চিপ মঙ্কি ব্র্যান্ডের নাম শুনছো? এইগুলা হচ্ছে কি ব্র্যান্ড নেম। যেমন এই বেস্ট সেলার, যে ফুয়াদরা যে ডেনিম ওয়াশিং এ গেছিল, এরা সারা বাংলাদেশে শুধুমাত্র এই অ্যাবা গ্রুপে ওরা এই কাজটা করে। তো দেখা গেছে যে অ্যাপারেলের জন্য এরা এরা ভালো, বুঝলে? মানে হচ্ছে আমেরিকান ইগল আর বেস্ট সেলার, এইসব হলো ব্র্যান্ড। এবং 43 এর 3 জন ঢুকছে বেস্ট সেলারে, একজন ঢুকছে তোমাদের নুজহাত পিয়ে আপু আছে IP এর, আমারই স্টুডেন্ট 43 এর, এরা ঢুকছে। তাহলে ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে যে অ্যাপারেলের ব্র্যান্ড গুলা জানবে করে, ওরা ওই অ্যাপারেলের ব্র্যান্ডেই সীমাবদ্ধ, এর বেশি কিছু জানে না। তোমাদের তোমরা হচ্ছে আলোচনা করবা কোনটা জানো, তোমরা হচ্ছে পাশাপাশি এই যে লুব্রিকেটিং এর যে ব্র্যান্ড গুলা, ক্লাসেও লেখাইছি, কার্ডিং মেশিনের যে 10টা লুব্রিকেন্ট ব্র্যান্ডের নাম লেখাইছি না, অর্থাৎ কারা কারা বলো। এই যে মোবিল, এই এসও, তারপরে ক্যালটেক্স, তারপরে শেল, তারপরে হচ্ছে ক্লুবার, BP, ক্যাস্ট্রল, ইভেন ড্রফেম এর ক্ষেত্রেও এগুলা ছিল। অভিষেক ছিল না ব্র্যান্ড গুলা লুব্রিকেন্টের? জি স্যার। যদি না বলতে পারো, এবং আরো ইন্টারেস্টিং হচ্ছে তুমি পাশ করার পরে যদি বুটেক্স স্টুডেন্ট হিসেবে এই নামগুলা বলতে পারো, যারা চাকরি দেয় এরাও হা করে থাকে, বলে কি আমরা মানুষের হাতে পায়ে ধরে এগুলা শিখছি না, ওরা এগুলা কিভাবে শিখে। তো এটাই স্বাভাবিকতা। তোমরা এই যে বুটেক্সে থাকো তো সব সময়, তোমরা যে কতটুকু শিখতেছো, একটা
অন্য কেউ যারা ডাউন গ্রেডে আছে ওদের সাথে তুলনা করতে পারো না। এই জন্য যেটা হয়, তোমরা যে বুঝো না আসলে, তোমরা যে কত কিছু যাই না এখান থেকে বের হও, বুঝো না দেখে যখন ইন্টারভিউ বোর্ড দিতে বসো দেখবা যে কনফিডেন্স লো থাকে। এই সিম্পল জিনিসগুলো এগুলাই ওরা যদি জানে যে তুমি এখনই ক্যালটেক্স এসো, তারপর হচ্ছে এই যে অভিষেক কাজটা করতে যায়, এই এই লুব্রিকেটিং যে অয়েল বা এই ব্র্যান্ড গুলার হিস্টোরি কিন্তু জানা হয়ে গেছে, এটা তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিব যে এই লুব্রিকেটিং ব্র্যান্ড গুলার হিস্টোরি। ঠিক একইভাবে অ্যাপারেলের যেমন ব্র্যান্ড গুলার হিস্টোরি জানা লাগতেছে, এইগুলার আমাদের যে ব্র্যান্ড হিস্টোরি গুলো আছে এগুলো জানতে হবে, এটা কোন দেশের কত সালে হয়েছে, কিভাবে অপারেট করে, বাংলাদেশে কারা এর সাপ্লায়ার, সোল ডিস্ট্রিবিউটর কারা, শুধুমাত্র লুব্রিকেটিং অয়েলের। এবং ওই যে অভিষেক নিজেই দেখো লুব্রিকেটিং এর অয়েল বেসিকটা জানছে, এখন ও নিজেই এগুলা হয় যে এখন দেখা যাচ্ছে তোমাদের রোভিং ফ্রেমের, একটু আগে অভিষেক এক্সাম্পল দিচ্ছে ড্র ফ্রেমের, অর্থাৎ মেইন প্রিন্সিপালটা শিখা গেলে তুমি এখন যেখানে ইচ্ছা ভিআই ইন্ডেক্স হোক আর এনএলজিআই ইন্ডেক্স হোক সবকিছু তুমি শিখতে পারবা। এবং এই যে এই নলেজ গুলা কিন্তু রিয়েল লাইফ, আমরা বলি না যে আমাদের বিশ্ববিদ্যালয়ে মেইনলি খালি থিওরিটিক্যাল শিখায়, কিন্তু এই যে এনএলজিআই ইন্ডেক্স, তারপর হচ্ছে ভিআই ভিসকস ভিআই ইন্ডেক্স, আইএসও ভিআই, আইএসও ভিজি, এইগুলা কিন্তু হচ্ছে রিয়েল লাইফ নলেজ, অর্থাৎ তুমি যখন নিজের দোকানে যা কিনতে যাবা তখন তোমার কাজে লাগবে। আর পাশাপাশি রিসার্চেরও জায়গা, অর্থাৎ হচ্ছে তুমি যদি কোনো আমেরিকান, কালকে যদি কোনো প্রফেসরের মেইল দাও মেকানিক্যালে যে আমি টেক্সটাইলের লুব্রিকেন্টের এই ফ্ল্যাশ পয়েন্ট, তারপরে হচ্ছে অভিষেক যে প্রপার্টিস গুলা বলছে এগুলো নিয়ে কাজ করতে চাই, মানে ট্রাস্ট মি, তোমারে কদিন পরে বলবে যে তুমি তাহলে কাজ করো, আইএলস নিয়ে তোমাকে কিছু টাস্ক দিবে, টাস্ক গুলো যে আমরা যেরকম অ্যাসাইনমেন্ট দেই করতে দিবে, অ্যাসাইনমেন্টের সাবমিশনের উপর তোমার সরাসরি অফার করবো যে তুমি তাহলে কাজ করো, আমার এখানে চলে আসো, তুমি জাস্ট খালি কোনো মতে অ্যাপ্লাই করো, আর আইএলস দাও, তোমার জিআরইও দেওয়া লাগবে না, টোফেলও দেওয়া লাগবে না। শুনতে খুব অবাক লাগলেও বিদেশে ঠিক এই কাজটাই হয়। এবং তোমাদের এই 44 টিএমডিএম এর আমি একদম ড্যাম শিওর দিয়ে বলতে পারি 10টা ইউনিভার্সিটির নাম যদি জিজ্ঞেস করি আমেরিকায় কোন কোন জায়গায় টেক্সটাইল পড়ায়, কেউ বলতে পারবা না। না পারার কারণটার কারণেই নিজেদের যে ক্ষমতাটা এটা কিন্তু বুঝো না। এটা দায়ভার আমাদেরও আছে, আমরা এরকম বাধ্য করি না। কারণ আমি যদি বলি যে এটা নিয়ে সিটি নিব, এই করবো সেই করবো, তখন দেখবা যে আবার রাজি হইবা। বুঝতে পারছো যে 45 আজকে সিটি নিতে গেছি, দেখি যে এরা খাতা, মানে বলতেছি যে খাতা ঢুকাও পরীক্ষার জন্য রেডি হও, কেউ রেডি হয় না। কারণ আমি তো ফ্যাক্টরিতে জব করে আসছি, so আমি তো জানি টেকনিক কি। সুন্দর মতো যায় দুইটা খাতা নিয়ে ছুঁড়া মারা দিছি আকাশে, 30 সেকেন্ডের মধ্যে দেখি যে ক্লাসরুম প্রিপেয়ার্ড হয়ে গেছে। বুঝতে পারছো, আর কিছু বলা লাগে না, আমার কিছু বলাও লাগে না। মানে এইরকম যদি সব বিষয়ে ধীরে ধীরে করা লাগে তাহলে তো সমস্যা। এই দেখো যে আমাদের ফুয়াদ সাহেব জানে ক্লাস, এরপরও সে একটু চার্জ দিয়ে রাখে না। তা অভিষেকের কি এত কিছু বলা লাগছে? একটুখানি কম্পাসের মতো কাজ করছি, বেচারা সিম্পল কাজগুলা কইরা ফেলছে। নলেজ আছে ইউটিউবে, আমরা যদি বইলা দিই যে ইউটিউব আছে যা দেখানো, জীবনও হবে না। এইখানে বিষয়টা হচ্ছে এরকম গুছায় নিয়ে আইসা প্রত্যেকটা জিনিস দেখতে হবে। বুঝতে পারছো? তো আসি এখানে, তাহলে কি বললাম, এই জিনিসগুলো তোমরা খেয়াল করবে, এইগুলোই হচ্ছে গবেষণার জায়গা, যে এখানে কেন এটা ইউজ হচ্ছে, কেন ইউজ হচ্ছে না। আমি এই জায়গায় আমরা মাইর খেয়ে গেছি, যে কি সুন্দর ল্যাব, মনে হচ্ছে যে আমাদের ব্লাড সার্কুলেশন যেমন ল্যাব হয় ঠিক ওইরকম ল্যাব মনে হচ্ছে, কোয়ান্টাম ল্যাবের মতো। দেখো এখানে ধৈরা ধৈরা প্রত্যেকটা লুব্রিকেটিং রাখছে, টেস্ট করতেছে, যেটা আমাদের এখানে থাকা উচিত ছিল। এবং তোমরা জানো অবাক হওয়া যে বুয়েটেও নাই, যে যেখানে আমি একটা লুব্রিকেন্ট নিয়ে যাই, অভিষেক একটা লুব্রিকেন্ট বানাইলো সামহাউ, যেটা ন্যাচারাল লুব্রিকেন্ট, আমি এটা পয়েন্ট গুলা টেস্ট করতে চাই, তুমি দিবা? বুয়েটে পারবে না। নাই তো, আমি নিজে যাই দেখে আসছি, তাহলে নাই তো তুমি কিভাবে করবা? খালি আছে কোনগুলা, যেগুলো হচ্ছে বিএসআরএম, কেএসআরএম, সিএনজি, যেগুলা বিআরটিসির বাস, এগুলার টেস্টিং যেগুলা আসে টেস্ট, খালি এই মেশিন গুলা রানিং। তো এই জন্য আমরা পিছিয়ে আছি আর কি। এই জায়গাগুলোতে তোমাদের কাজ করতে হবে, দেখতে হবে কোন প্রফেসর কাজ করে কিনা লুব্রিকেটিং অয়েল নিয়ে। তো যাক, এই আমাদের এই এই চারটা থেকে কি প্রশ্নটা আসবে, এই চারটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে রোভিং ফ্রেমের কোন কোন জায়গায় অয়েল লাগে আর কোন কোন জায়গায় গ্রিজ লাগে, যে এখানে লেখা আছে লিফটার এন্ড স্লাইডস, এই জিনিসটা আসবে পরীক্ষাতে, এটা দিয়ে দিবা। আর এই ব্র্যান্ডের নাম লাগবে না, খালি লুব্রিকেটিং পয়েন্টস গুলোর নাম লিখলেই সুন্দর মতো হয়ে যাবে। যে তুমি আর একটা দুইটা ব্র্যান্ডের নাম তুমি লিখবা। মোবিলেরটার ক্ষেত্রে কি হয়, আর হচ্ছে জাপানিজ গুলা হচ্ছে আনকমন থাকে এবং জাপানিজ গুলা ভালো থাকে, সো জাপানিজ ব্র্যান্ড জানার জন্য হচ্ছে জাপানিজের যে কলামটা এই দুইটাও লিখবা। ও আসবে পরীক্ষার মধ্যে আসবে। আর এই যে অভিষেক যে কাজগুলো করে ফেলছে, অভিষেক তুমি কি দেখতেছো কিনা, এই যে দেখো প্রপার্টিজ অফ গ্রিজ সব দেওয়া আছে। তোমার সোপ রেডিক্যাল, অর্থাৎ আমরা গ্রিজের ক্ষেত্রে আমরা দেখছি যে ড্রপিং পয়েন্ট এক্সট্রা একটা জিনিস থাকে, যেটা আবার অয়েলের ক্ষেত্রে থাকে না। এবং ড্রপিং পয়েন্টে কি হয়, থিকেনার যে জিনিসটা, এই থিকেনারের জন্য সোপ রেডিক্যালটা কি, এটা এখানে দেওয়া আছে, কোনটার ক্ষেত্রে লিথিয়াম, কোনটার ক্ষেত্রে ক্যালসিয়াম। তো এগুলা স্টুডেন্ট যখন পড়ো কেমিস্ট্রি তখন ওদেরকে বলতে পারবো। আর পেনিট্রেশনটা আনওয়ার্ক পেনিট্রেশন দেওয়া আছে, যে কত মিলিমিটার, 1/10 অফ এ মিলিমিটার পেনিট্রেশন কি হচ্ছে, সেই প্রপার্টিজ গুলো দেওয়া আছে।
এবং দেখো ড্রপিং পয়েন্ট পার্সেন্টেজে দেওয়া আছে কোনটার ক্ষেত্রে কি, শেভরনের ক্ষেত্রে কি হচ্ছে। তাহলে ভালো মতো দেখো যে শেভরন যে কোম্পানি, তাদের যে লুব্রিকেটিং যে ব্র্যান্ড, এটা কিন্তু ক্যালটেক্স। আমরা খালি ভাবি যে মাইন থেকে তেল উঠায়, কিন্তু তেল উঠায় কি করে, সবকিছুই কিন্তু কাজে লাগে, একটা লুব্রিকেটিং উঠায়, কাজ করে। তো শেল, তারপরে ক্লুবার, দেখছো। সো দেখো বেসিক এক জায়গায় শিখছি, সব পুরাটা চলে আসছে। তাহলে আমি যদি এখন কালকে বলি যে রায়হান বলো তো যে এই লুব্রিকেটিং অয়েলটার ড্রপিং পয়েন্ট কত, তখন রায়হান তুমি কি আনসার দিবা বলো তো, যে লুব্রিকেটিং অয়েলের ড্রপিং পয়েন্ট কত? রায়হান, রায়হান আসো, বা হচ্ছে কে, খাদিজা আসো? জি স্যার আছি। হ্যাঁ, বলতে পারবা যে যে বললাম যে এই লুব্রিকেটিং অয়েলটার ড্রপিং পয়েন্ট কত, তখন তুমি কি বলো বলো তো? স্যার এই যে এই টেম্পারেচারটা বলবো। না, এই যে পাই গেছো 0। অভিষেক বলো তো, খাদিজা কেন 0 পাইলো? জিরো কোথায় পেয়েছে? অভিষেক বললো যে আমার খাদিজা এই আজ যে আনসার দিছে ওটা হয় নাই, মানে স্যার এটা কেন ড্রপিং হবে? পয়েন্ট বলতে স্যার আমাকে ওই মানে ডিগ্রি সেলসিয়াসে ওই টেম্পারেচার বোঝাচ্ছে আসলে। ওই যে টেম্পারেচারের উপর যাওয়ার পর ওই গ্রিস থেকে মানে অয়েলটা আলাদা হয়ে যাবে, ঠিক না? আর ওই অয়েলটাকে ধরে রাখতে পারবে। হ্যাঁ, এখানে মূল জিনিসটা যে বোঝাতে চাচ্ছিলাম, ওই যে প্রশ্নটা করছিলাম যে এই লুব্রিকেটিং অয়েলের গ্রিজিং পয়েন্ট কত, তখন হচ্ছে 0টা অয়েলের পাচ্ছি। গ্রিজিং পয়েন্ট থাকে না স্যার, গ্রিজিং। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো, এই এই একই কাজটা হয়। এই যে এবার বুঝতে পারছো খাদিজা, শিখছো যে জি ড্রপিং পয়েন্ট অয়েলের থাকে না, ড্রপিং পয়েন্ট থাকে হচ্ছে গ্রিজের। তো যে প্রশ্ন করে তারই তুমি উল্টা ধরা খাওয়াই দিতে পারো। আর একটা এটা হচ্ছে শিখার বিষয়। ঠিক এই কিরকম আরেকটা প্রশ্ন হচ্ছে যে এয়ার জেট মেশিন আর হচ্ছে রেপিয়ার মেশিন। রেপিয়ারে মেকানিক্যালি ওয়েফট ইনসার্ট হয়, আর এয়ার জেটে হচ্ছে এয়ারের মাধ্যমে হয়। এখন তোমরা যদি বলি যে রেপিয়ারের এয়ার প্রেশার কত, রেপিয়ার মেশিনে কম্প্রেসর লাগেই না, তখন তুমি যদি বলো যে আচ্ছা আমি স্যার মাইপা জানাচ্ছি, তাহলে পাওয়া যাবে 0। কারণ কি, রেপিয়ারে কম্প্রেসর বলে কিছু নাই, ওই কম্প্রেসরের লাইনই রেপিয়ারে নাই। আর হচ্ছে শুধুমাত্র এয়ার জেট মেশিনে। তো এই হলো মোটামুটি দেখার মতো বিষয়। শিখছো, যেমন টেক্সট পার্ট আছে, এই যে প্রপার্টিজ অফ গ্রিজ ওরা দিয়ে দিচ্ছে এখানে, তো এটা রোভিং ফ্রেমের জন্য ছিল। তারপর হচ্ছে প্রপার্টিজ অফ অয়েল, দেখো দেখো, এবং নিজেরাই দেখতে পারতেছো যে অয়েলের মধ্যে এই যে একটু আগে ছিল প্রপার্টিজ অফ গ্রিজ, আর এখন হচ্ছে প্রপার্টিজ অফ অয়েল। এবং দেখো যে অয়েলের মধ্যে কোনো জায়গায় ইয়া নাই, কোনো ফ্ল্যাশিং পয়েন্ট ইয়া নাই, গ্রিজিং ড্রপিং পয়েন্ট নাই, কি আছে, ফ্ল্যাশ পয়েন্ট আর পুর পয়েন্ট, যেটা খুব সুন্দর মতো অভিষেক দেখাইছে। ভিসকোসিটি, একটা সিটি টেম্পারেচার আমরা মাপি 20 ডিগ্রি সেলসিয়াসে, 100 ডিগ্রি সেলসিয়াসে, এই দুইটার উপর ভিত্তি করে ভিসকোসিটি ইন্ডেক্সটা আবার বানায়। তো এই হচ্ছে মোটামুটি। তো সবগুলা ব্র্যান্ড নেম, প্রোডাক্ট নেম সব দেওয়া আছে, কোথায় কোনটা ইউজ হয় বুঝছো। সিম্বল মানে বুঝছো যে এই এক্সন মোবিল বি কোথায় ইউজ হচ্ছে, দেখে আমরা যাই টাইটল প্লে। তারপর আবার আসি হচ্ছে আমার এই অ্যালফাসিন, বিপি এনার্জল, এটা কোথায় ইউজ, ই, ই কোথায় আছে, এই যে উপরের চার্টে গিয়ার বক্স। তাহলে ডিফারেন্সিয়াল গিয়ার বক্সে আমরা যে অয়েলটা ইউজ করব, সেই অয়েলটার প্রপার্টিসটা কি হবে, এই দেখো ভিসকোসিটি কত, 144, 14.8, ভিসকোসিটি ইন্ডেক্স 103, ফ্ল্যাশ পয়েন্ট 242, পুর পয়েন্ট -27.5। তো অভিষেক, কি তুমি কাজগুলো করতে যে মজা পাইছো নাকি, একটু ভালো লাগছে তো, বা এখন যখন আরো দেখতেছো বেসিকটা শিখা জি হয়ে স্যার। গেছে, ভালো লাগার তো কথা। ঠিক আছে। আচ্ছা, আর কিছু হচ্ছে কি, শুধুমাত্র অয়েল এন্ড গ্রিজ রিকোয়ার্ড ফর ইনস্টলেশন। এখন বলো তো অয়েল এন্ড গ্রিজ ইনস্টলেশনের জন্য আবার অয়েল এন্ড গ্রিজ কেন লাগবে? এর আগে তো যেগুলা দেখছি ওগুলো তো মেশিনে দিয়েছি, এইটা আবার কেন লাগতেছে? ওই যে দেখো যে বড় বড় তুমি যখন ক্রেন নিয়ে আসবা, ওই ক্রেন গুলার যে জায়গাগুলো থাকবে, টেনশন পুলি, তারপরে আরো যা যা আছে, তারপর নিচে চাকা থাকবে, মেশিন পার্টস, বড় বড় মেশিন পার্টস দেখছো যে উইভিং লুমের অ্যাসাইনমেন্টটা করতে যায়, যে নিচে চাকা থাকে, জাস্ট ঠেলা দিলে চলে যায়, দেন চাকাটা নিয়ে আসে। বা তোমাদের বাসার আশেপাশে বড় ট্রান্সফরমার লাগাইতে কখনো দেখছো কিনা, দেখবা যে কি করে, কাঠ দেয়, কাঠের নিচে পাইপের মতো দেয়, জাস্ট খালি উঠে ঠেলা দেয়, ওই পাইপ দিয়ে এত ভারী জিনিসটা এমনি অটোমেটিক চলে যায়। তো ঠিক এরকম ভাবেই আর কি, যে কত কেজি, 120 স্পিন্ডেল ফ্রেমের জন্য কত কত গ্রাম লাগবে, এটাও তোমাকে আগে নাই রাখতে হবে। এগুলো কেন লাগে, এই 4 কেজি দেখতেছো, তো এটার দাম হচ্ছে, 1 কেজি দাম হচ্ছে 100 ইউরো। সো বুঝতেই পারতেছো যে কত দাম, এগুলো এই জন্য আলাদা ভাবে নিয়ে আসা লাগে। এই যতদিন আমরা এগুলো নিজেরা বানাইতে না পারবো, বাংলাদেশ তো নিয়ে হবে না। তোমার ডাইস কেমিক্যালের ল্যাব হয়তো দেখছো সুন্দর হচ্ছে, আমাদের একটা লুব্রিকেটিং বা আমাদের হচ্ছে যে এই মেকানিক্যালের এই অয়েলের গ্রিজ টেস্টিং এর ফ্যাসিলিটি আমাদের দরকার, এবং এটা কিভাবে আমরা সিনথেসিস করতে পারি সেটাও একটা দরকার, আমরা শিখতে পারি কিনা। সো সুন্দর
যে কোথায় কি হয় এবিসিডি, এটা এক্সামে আসবে। এ কোনটা, যে কোনটা, কে দ্বারা কোনটা প্রকাশ করছে, অসিলেটরি লিভার, ডিফারেন্সিয়াল গিয়ার, কোথায় কোথায় কি লাগে দেখো। আর এগুলো তো আগেই দেখছি, আমরা বারবার দেখছি, অনেকবার দেখছি। যেটা ব্রাশ, এটা হচ্ছে একটা, কি বলে এটাকে, বলো এই যে 2 নাম্বারটা, এটা সুন্দর নাম হচ্ছে অয়েলার। অয়েলার এই নামটা যাতে ভুল না হয়। ঠিক আছে অভিষেক, এটার নাম কি? অয়েলার। যেটা দেখছি না আমরা জি স্যার। ল্যাবে, যে এরকম চোঙের মতো থাকে, এরকম অয়েলার। আর এই যে 1 নাম্বারটা হচ্ছে কি, গ্রিজ গান। আবার আবার অনেক সময় গ্রিজ পাম্প থাকে, সেটা কোথায়, এই যে দেখো। তো মজার বিষয় হচ্ছে এই জিনিসটাও আমাদের বুটেক্সের ল্যাবে আছে, দেখি তোমরা খুঁজে বাই করতে পারো কিনা। সো এই যে বড় জিনিসটা হচ্ছে গ্রিজ পাম্প। এই যে দেখো বড় পাম্পে, কারণ গ্রিজ গানে তো তুমি খুব ছোট অ্যামাউন্ট নিতে পারতেছো, এবং যে জায়গায় অল্প লাগে, এবং এমন জায়গায় যে জায়গায় বড় জিনিস নিয়ে যাওয়া যায় না। কিন্তু তোমার যদি হিউজ অ্যামাউন্টে লাগে, যেমন একটা রিং ফ্রেম, তো না, রিং ফ্রেম হচ্ছে 100টা, তখন তুমি কি করবা, এই গ্রিজ পাম্প গুলাকে ইউজ করবা। তাহলে আমাকে কি কি জিনিস লাগতেছে, দেখো যে টুলস এন্ড স্টোর দেম ইন গুড অপারেটিং কন্ডিশন, গ্রিজ গান, অয়েলার, ফানেল, গ্রিজ পাম্প হচ্ছে ওয়েস্ট অয়েল কন্টেইনার, আর একটা হচ্ছে ব্রাশ আর হ্যান্ড মপ। বুঝতে পারছো? 2টা জিনিস লাগবে, খেয়াল করো। একটা হচ্ছে তুমি বলে না যে তেল পুড়ে গেছে, তো তেল মানে ইউজড হয়ে গেছে, লুব্রিকেন্টটা পুড়ে গেছে, ইউজড হয়ে গেছে। তাহলে সেটাকে তুমি আবার ফেরত নিবা, কিভাবে করবা? আগে মানে ম্যানুয়ালি না, তখন তুমি একটার ভিতরে হচ্ছে, তুমি এই যে এইটা হচ্ছে ওয়েস্ট অয়েল কারেক্ট করে এই পাশেরটা, আর এই পাশে যেটা আছে সেইটা হচ্ছে আমার এই যে পাম্প দিয়া দিয়া ওটাকে করে, অর্থাৎ হচ্ছে মেইন গ্রিজ যেটা পাম্পটাকে দেয়। আর বুঝতে পারছো, এই মোটামুটি ছিল। আর এইগুলা কি, স্টোরেজ অফ অয়েল, তুমি কিভাবে স্টোর করবা আর কি, যে সুন্দরভাবে এটা এই ঠান্ডা টেম্পারেচারের জন্য যে পাইপ উপরে ডাস্টের মতো দেওয়া আছে, ওয়েল ভেন্টিলেটেড প্লেসেস উইথ কন্টেইনার্স ক্লোজড separately from the machine room. Even an oil having excellent properties can deteriorate by aging. Avoid use of grease and oil stored over 1 year or more. আর এটা কি, নেভার মিক্স গ্রিজেস অয়েল অর অয়েলস। খুবই সুন্দর, অয়েল আর গ্রিজ একসঙ্গে মিক্স করে কখনোই রাখবো না। এই ছিল। আর একটা যেটা বলছিলাম, ওই যে ক্লিনিং অয়েল, যে ইনসাইড অফ অল প্যাকেজেস আর treated for rust prevention before shipment of the FL200, and it is convenient to use the cleaning oil for removing the rust preventive oil. তাহলে ঘটনাটা কি হচ্ছে বুঝছো, মেশিন গুলা যখন শিপমেন্টে পাঠায়, তখন ওরা ইচ্ছা করেই, যেহেতু লোহার বডি, এগুলাতে একটা রাস্ট প্রিভেন্টিভ অয়েল দিয়ে দেয়। এখন মেশিন যখন চলে আসছে ফ্যাক্টরিতে, তখন তোমাকে কি করতে হবে, এই প্রিভেন্টিভ অয়েলটাকে আবার উঠাইতে হবে। সেইটা উঠানোর জন্য আমাকে কি করা লাগতেছে, একটা ক্লিনিং অয়েল ইউজ করা লাগতেছে। ফর ক্লিনিং ইউজ দ্য নিউ সল্ট ডিলাক্স সাপ্লাইড বাই দ্য নিপ্পন অয়েল কর্পোরেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। নেভার ইউজ কি, trichloroethylene or other strong solvents which may cause peeling or discoloration of the paint coat, কারণ ওই যে বডিটা, সেটাও আবার পেইন্ট কোড দেওয়া আছে। তো যাক, তো সবাই মোটামুটি দেখছো, এখানে আজকে ক্লাসের পুরাটাই পরীক্ষার জন্য আসবে। ছোট ছোট প্রশ্ন থাকবে, বড় বড় প্রশ্ন থাকতে পারে, যেভাবেই হোক। যারা মিস করছো তারা সবাই যে রেকর্ডিংটা দেখে নিবা। ঠিক আছে অভিষেক, আর কিছু বলতে চাও? ফারিয়া, কেমন লাগলো বলো, লুব্রিকেটিং অয়েলের এই জগৎ, টেস্টিং এর জগৎ, স্যার অনেক তোমাদের অ্যাকচুয়ালি অনেক ফিডব্যাক দাও। ইন্টারেস্টিং ছিল, আচ্ছা, মানে যাক, অনেক আলহামদুলিল্লাহ। নতুন নতুন ইনফো ইনফো আছে। এবং নতুন ইনফো দেখলেই হচ্ছে মজা পাবা, বাবা যে না, এইটাই তাহলে আমার শিখার জিনিস। কারণ যে জিনিস জানি সেটা যদি জানতে চাই, তাহলে দেখবা যে সেটা তো জানাই আছে। তো নতুন নতুন জিনিসগুলো দেখাটাই ফ্যাক্ট। রায়হান কি আছো? রায়হান, রায়হান তো আমাদের, তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর কাজ করছে রায়হান। বলো তো দেখি, কিভাবে বলতে পারো কিনা। ও ইয়া বলো তো দেখি, এই যে আমাদের নাম কি, ওই যে, আরে ফুয়াদ, ফুয়াদ, ফুয়াদের নাম তো কি, ফুয়াদ বলো, রায়হান কিভাবে হচ্ছে ভালো কাজ করছে বলো তো তোমাদের মধ্যে। রায়হান তোমাদের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে ভালো কাজ করছে, কিন্তু কিভাবে করছে বলো তো, পারবা? আচ্ছা, ভালো মতো খেয়াল করো, রায়হানের যে প্রোফাইল পিক দেখো কি দেওয়া, সে সুন্দর মতো তার মেশিন ডিজাইনের দিন ডিএসএলআর এর তোলা সুন্দর ছবিটা তার এই জুমে দেওয়া আছে। এই হলো স্মার্টনেস, বুঝতে পারছো? আর এই যে কাব্যি দেখো নদীর পাড়ে দাঁড়ায় দিচ্ছে, স্যার আমার তো ছবি তোলা হয়নি, নাইলে তাহলে হইলো। এখন স্যার এটা সাইমের আইফোন তোলা তাহলে স্যার। রায়হান কিভাবে কালেক্ট করলো বলো তোমাদের মধ্যে? আচ্ছা, সাইবার আইফোনে তোলা। যাই হোক, মেশিন ডে এর দিন, তাই তো, এই যে সময় সবাই, ওই দিন সবাই ফর্মাল ছিল, ওই দিনই তোরা সুন্দর মতো ছবিগুলো নিয়ে সিভির জন্য রেডি করে ফেলতে পারতো, যে একদম লেটেস্ট হয়ে যেত। রায়হান যে দিছে ওইটা একদম ওর সিভিতেও দেওয়া যাবে, সুন্দর হয়েছে।
ঠিক আছে, তাহলে এই ক্লাসটা যেটা বললাম আর এটা সবারই হবে এবং এটার উপর সিটি নিয়ে নিব। আজকে যারা করছে তারা কষ্ট করে দেখা লাগবে না, কিন্তু যে ভদ্রলোকেরা এই যে ID 6 সে কে, আকাশ থেকে টপকাইছে এখন, এরা হচ্ছে যা সমস্যা পড়বে, এরা কেমনে কি করবে ওরাই জানে। যাক, ধন্যবাদ যারা আসছো, রিহাবরেও ধন্যবাদ। রিহাব, তুমি কি সামহাও কোন ফ্যাক্টরির সাথে জড়িত? AKH তুমি কি জড়িত? রিহাব তাসদিদ? আমি না স্যার, ওই যে ঐশিকের মামা স্যার ওখানে জিএম, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে রাইহান পারছি। মোহাম্মদ ঐশিক। হ্যাঁ এইটা, হ্যাঁ তুমিও কি জড়িত নাকি কোনো কোম্পানি বা কিছুর সাথে, আত্মীয় না স্বজন? স্যার, আমি আর কি ওখানে ওর সাথে ইন্টার্ন করবো, আমি ঐশিক আর আজিজ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ডেট লেটার নিয়ে গেছো? না স্যার, এখন নেই, ওর মামা আর কি আছে, তো এই জন্য আর কি মানে এখনো নেই। ওখানে তো মানে ও করবেই শিওরলি। বুঝছি বুঝছি। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, তানজিল স্যার পেঁচায় ফেলছে আর কি, তোমার আর মধ্যে তানজিল স্যার পেঁচায়, তানজিল স্যার বলতেছে যে তুমি। আচ্ছা যাক, তো ঠিক আছে, এগুলো ইন্টারেস্টিং, বুঝতে পারছি। এগুলো যত বেশি পড়বা তত বেশি ভালো লাগবে। আহ, ঠিক আছে, ধন্যবাদ। ওর অভিষেক হচ্ছে এই ফাইলগুলা গুগল ড্রাইভে আপলোড করে লিঙ্কটা তাহলে সবার সাথে শেয়ার করে দিও। ঠিক আছে অভিষেক? আচ্ছা, জি স্যার। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, এটা থেকে কিন্তু সিটি নিবো, আজকে যারা দেখছো তারা দেখে ফেলছো, আলহামদুলিল্লাহ। এই পুরো জিনিসটা থেকেই পরীক্ষা হবে, বড় পরীক্ষা তো প্রশ্ন আসবে, ইনশাল্লাহ সমস্যা হবে না। ঠিক, ইফাত কিছু বলবা, কোনো প্রশ্ন আছে? না মনে হয়। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ ফুয়াদ, তাহলে আপলোড করে দিও। ওকে ওকে, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম।